গল্পের নাম তোর পরশে প্রেম। কলমে নুসাইবা ইভানা। গল্পের শেষ অংশ। আপনার সাথে অবশেষে দেখা হয়ে গেল মিস পুতুল। আমরা তো একই দেশে ছিলাম, শুধু পার্থক্য ছিল জেলার। তাহলে দেখা হওয়াটা কি অস্বাভাবিক? আপনার সাথে আমার কোন পার্সোনাল আলাপ নেই। আমার তো পার্সোনাল প্রফেশনাল কোন আলাপই নেই। আপনি আপনার রাস্তা ধরুন, আমি আমার রাস্তা। একটা কথার উত্তর দিন, চলে যাচ্ছি। কয়েকদিন পর আমার ভর্তি পরীক্ষা, ভীষণ ব্যস্ত, যা বলার অন্য কোন সময় বলবেন। পরশ পুতুলের দুই বাহু চেপে ধরে বলে, তোর মতো মেয়ের সাথে দ্বিতীয়বার কথা বলা তো দূর, তোর চেহারা দেখারও ইচ্ছে নেই। আমার কথার উত্তর দে। পরশ ভাই, ছাড়ো, আমার লাগছে। লাগুক তোর জন্য, এর চেয়ে বেশি লেগেছে আমাদের। আমার বাবাকে হত্যা করার কারণ বল। আমাকে খুনি কেন বানিয়েছিস সেই কৈফিয়ত দে। পুতুল অস্থির হয়ে বলে, বড় আব্বুর কি হয়েছে? আমার বড় আব্বু ঠিক আছে তো? কথা কেন বলছো না, কথা বলো। পরশ পুতুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পুতুল পড়ে যাবে তার আগেই নীরব তাকে আগলে নেয়। পুতুল নিজেকে ছাড়িয়ে নেয়। নীরব এসে পরশের কলার ধরে বলে, তোর সাহস কি করে হলো আমার পুতুলের শরীর স্পর্শ করার? পরশ নীরবের হাত থেকে কলার ছাড়িয়ে নিয়ে বলে, তোর সাথে আমার কোন কথা নেই। আর অন্যের বউকে আমার পুতুল কি করে বলছিস? আর মনে রাখিস, আমার আর ওর মাঝে আমি কাউকে চাই না। পুতুল আবার পরশের কাছে এসে বলে, তোমার যত রাগ আছে সব সহ্য করব। শুধু বলো, আমার বড় আব্বু কেমন আছে? বড় আব্বু ঠিক আছে তো? পরশ পুতুলের বাহু জোরে চেপে ধরে বলে, এই নাটক অন্য কাউকে দেখা, আমার সামনে এই সব নাটক করে লাভ নেই। আমার বাবার মৃত্যুর জন্য তুই দায়ী, আমার পরিবার ভেঙে দেওয়ার জন্য তুই দায়ী। 3 দিনের মধ্যে তোকে আমি ব্যাপারী ম্যানশনে দেখতে চাই। পুরান না নতুন ম্যানশন। তোর সাথে সব সম্পর্ক সেদিন শেষ হবে। নীরব কিছু বলবে, পুতুল চোখ দিয়ে ইশারা করে মানা করে দিচ্ছে। পরশ নিজের বাইক নিয়ে চলে গেল। মুহূর্তেই পুতুলের দৃষ্টির বাহিরে। পুতুল সেখানেই বসে পড়ল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার বড় আব্বু আর নেই। এই কথাটা সত্যি কি করে হতে পারে? শাওন যে বলল অন্য কথা। তাহলে কি শাওন আমাকে মিথ্যে বলেছে? নীরব পুতুলের কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে, পুতুল নিজেকে ভেঙে ফেলার জন্য গড়নি। উঠে এসো। কতবার বলেছি আমার থেকে দূরে থাকুন। আমি নিজেকে নিজে সামলে নিতে পারবো। পুতুল বাসায় এসে নিজের প্রয়োজনীয় সব গুছিয়ে নিয়ে হলো রুমে আসলো। মাহমুদ সাহেব আর রাবেয়া বেগম সেখানে বসা ছিল। পুতুল তাদের সামনে এসে নম্র স্বরে বলে, আঙ্কেল আন্টি, তোমরা না থাকলে হয়তো আমি নিজের বাসা ছেড়ে এসে এত ভালো থাকতে পারতাম না। তোমাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না, আজ আমাকে ফিরতেই হবে। জানি না ফিরে আসা হবে কিনা, তবে আমি সব সময় তোমাদের সাথে যোগাযোগ রাখব। মাহমুদ সাহেব বলেন, আমি তো তোকে আগেই বলেছিলাম একবার সবার সাথে দেখা করে আয়। তোর বাসা, তোর তো সেখানে ফিরতেই হবে। এই বাসায় তো ছিলি অতিথি পাখির মতো। তোর তো নিরে ফিরতেই হতো। পুতুল মাহমুদ সাহেবকে জড়িয়ে ধরলেন। মাহমুদ সাহেব পুতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এটাও নিজের বাড়ি মনে করবি, কোন সমস্যা হলে তোর এই বাবার দরজা সব সময় তোর জন্য খোলা।
রাবেয়া বেগম খানিকটা দূরে সরে যেয়ে বলেন, চলেই যখন যাবে তখন আর ফর্মালিটি করার কি আছে? যাচ্ছ যাও, তবে যদি পারো আমার ছেলের জন্য হলেও ফিরে এসো। আন্টি আমি ফিরলে তোমাদের জন্য ফিরব। নীরব পুতুলের সামনে এসে বলে, তুমি তো আগে বলনি তুমি বিবাহিতা, তাহলে আজ ওই ছেলেটা কেন বলল তুমি অন্য কারো স্ত্রী? সেই প্রশ্নর উত্তর আমারও অজানা, তবে সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। রাস্তা ছাড়ুন, যেতে দিন আমাকে। নীরব হাঁটু গেড়ে বসে পড়ে পুতুলের সামনে হাত জোর করে বলে, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো। আমি তোমাকে ছাড়া কি করে থাকব? দেখুন আমি আপনাকে সহস্রবার বলেছি, আমার জীবনে কোন প্রেম ভালোবাসার জায়গা নেই। কোনোটাই দিতে হবে না, শুধু সারা জীবন তোমার পাশে থাকার অধিকার দাও, নয়তো তোমাকে আমি যেতে দেব না। মাহমুদ সাহেব এক হাতে পুতুলের ব্যাগ, অপর হাত দিয়ে পুতুলের হাত ধরে বলে, চল তোকে আমি এগিয়ে দিয়ে আসব, দেখি কে আটকায়। পুতুল আর মাহমুদ সাহেব বাস স্ট্যান্ডে আসলো। মাহমুদ সাহেব পুতুলকে বললেন, তোর যখন প্রয়োজন হবে তখনই আমাকে স্মরণ করবি। তোর এই বাবা সব সময় তোর পাশে আছে। পুতুল বাসে উঠে বসল। পুতুলের অনেক কান্না পাচ্ছে, সাথে রয়েছে মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন। মনে পড়ল 3 বছর আগের কিছু স্মৃতি। দুদিন পর পুতুল ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে, তখন শাওন এসে বলে, তোর ফ্যামিলি তোকে ত্যায্য করেছে। এমনকি কিছু অডিও ক্লিপসও শোনায় পুতুলকে। পুতুল যখন জিজ্ঞেস করে তার বড় আব্বুর কথা, তখন শাওন বলে, সেও তোর মুখ দেখতে চায় না, সবাই তোকে ত্যাগ করেছে। মাঝে মাঝে তবুও শাওনের কাছ থেকে সবার খোঁজ নিত, কিন্তু শাওন বলতো সবাই তোকে ছাড়া ভালো আছে, এখানে কারোর তোর কোন চিন্তা নেই। যদি চিন্তা থাকতো তাহলে তারা তোকে খুঁজে বের করতই, তাদের আর তোকে প্রয়োজন নেই। পুতুল চোখের কোণে থাকা জলটুকু মুছে নিল। সব সত্যির মুখোমুখি থাকে হতে হবে। কে সত্যি বলছে আর কে মিথ্যে সেটা তাকে জানতেই হবে। সুফিয়া বেগম জানালার পাশ ঘেঁষে বসে আছেন। হঠাৎ চোখ এক অর্ধ বয়স্ক একজোড়া কাপলদের দিকে পড়ল। একজন আরেকজনের হাত ধরে হাঁটছেন। সুফিয়া বেগম দীর্ঘ শ্বাস ছাড়লেন। মনে মনে ভাবলেন, আমার তোমার এমন মুহূর্তের সময় এখন। আজ তুমি আমার পাশে নেই। আমি আর আমার মেয়ে কোনোদিন তোমার কাছে ইম্পর্ট্যান্ট ছিলাম না। চলে এসেছি ঠিকই, কিন্তু ভুলে যেতে পারছি না। আমার তিলে তিলে আর শখে গড়া সংসার তোমার কারণে ছেড়ে এসেছি। আমাকে না পারলে আমার সংসার ফিরিয়ে দিতে, আর না পারলে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে। এমন সময় খেয়াল করলেন পরশের মতো কেউ একজন তার বাসায় ঢুকেছে। দ্রুত উঠে বসার রুমে আসলেন। কিছুক্ষণ পর পরশ তার সামনে উপস্থিত। রাগী কণ্ঠে বললেন, কি চাই এখানে? আমার আর কিছু কেড়ে নেয়া বাকি আছে নাকি? ছোট আম্মু, আমি বা আমরা কখনো তোষার থেকে কিছু কেড়ে নিতে চাইনি, তবে আজ তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। 3 বছর পর আর কি ফিরিয়ে দিবে? পারলে আমার 3 বছরের সংসার ফেরত দাও, নয়তো আমার মেয়েটাকে ফেরত দাও। 3 বছর ধরে যে যন্ত্রণা বয়ে বেড়ছি তা থেকে মুক্তি দাও। যার জন্য তুমি আমরা সবাই দিনের পর দিন কষ্ট পেয়েছি, সে কিন্তু দিব্যি ভালো আছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম 3টা বছর ধরে। বহুল অপেক্ষিত সেই দিনটা অবশেষে চলে এসেছে। আমার সাথে চলো, আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দেব, তুমি উত্তর চেয়ে নিও। আমার পুতুল ঠিক আছে? কোথায় আছে? আমাকে এক্ষুনি নিয়ে চল। দীর্ঘ 3 বছর পর নিজের মানুষগুলোর মুখোমুখি হবে।
সময় কত দ্রুত পাল্টে যায়। আগের ব্যাপারী ম্যানশন ছিল ডুপ্লেক্স, সামনে মোটামুটি বড় একটা গার্ডেন এরিয়া, আর এখন এটা অ্যাপার্টমেন্ট। 10 তলার মধ্যে কোন ফ্লোরে নিজের মানুষগুলো রয়েছে তা অজানা। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে উঁচু বিল্ডিংয়ের দিকে। দারোয়ান এগিয়ে এসে বলে, আপনার নাম পুতুল? জি। আপনি কিভাবে জানলেন? ম্যাম, লিফটের 3 ইউনিটে যাবেন, পরশ স্যার বলে রেখেছে আপনি আসবেন। পুতুল যত সামনের দিকে পা বাড়াচ্ছে তত হার্টবিট ফাস্ট হচ্ছে। লিফটের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করার বৃথা চেষ্টা করল। অবশেষে লিফটে উঠেই পড়ল। পুতুলের ফিরে আসার সংবাদ শুনে সবচাইতে বেশি যে বিরক্ত হয়েছে সে হল জুলিয়া। পরাণের সাথে তার বিয়েটা হয়েছে সপ্তাহ খানেক আগেই। রাগে ফেটে পড়ছে জুলিয়া, না পারছ ক্ষোভ ঝাড়তে আর না পারছে সহ্য করতে। পরাণ বলে, তোমার আবার কি হলো? হঠাৎ করে তোমার চেহারায় ঘনকালো মেঘ কেন জমল? একদম আদিক্ষেতা করবেন না আমার সাথে। আপনাকে কতবার বলেছি আমাকে স্ত্রী ভাববেন না। আমি আপনাকে হাজবেন্ড হিসেবে মানি না আর মানব না। জীবনটা কি তোমার হিন্দি সিনেমা মনে হয়? হিন্দি সিনেমার মতো ডায়লগ দিচ্ছ, বিয়েটা মানো না। আপনার মতো ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে কে মানবে হাজবেন্ড হিসেবে? আর এই হাত দিয়ে কত মেয়েকে স্পর্শ করেছেন। আমি জুলিয়া কারো ব্যবহৃত জিনিস ব্যবহার তো দূরের করে ফিরেও তাকাই না। জুলিয়া, আমি মানছি আমি অন্যায় করেছি। আমার শয্যাসঙ্গী অনেক ছিল, কিন্তু আমি সেই পরাণ নেই। আমি নিজেকে বদলে নিয়েছি। আর আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? তোমাকে তো কেউ জোর করেনি। একদম ন্যাকামি করবেন না। কিছু জিনিস কখন ভোলা যায় না। আমি পরশকে ভালোবাসি। 3-4 মাস পরে আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। পরশ তো তোমাকে ভালোবাসে না। ভালোবাসুক বা না বাসুক আমি বুঝে নেব। তাহলে বিয়েটা কেন করলে? করেছি সবার বাধ্য মেয়ে তাই। যদি বিয়ের জন্য না করতাম তাহলে এই তকমাটা আমার কাছ থেকে চলে যেত। জেনে রাখুন, জুলিয়া নিজের স্বার্থে অনেক কিছু করতে পারে। পরাণ জুলিয়ার হাত শক্ত করে ধরে নিজের দিকে টান দিয়ে বলে, তেজ দেখানোর আগে মনে রাখবে সামনে কে। আমাকে তেজ দেখানো? আমাকে ভদ্র থাকতে দাও। যদি অভদ্র হতে হয় তবে এক বিন্দু শান্তি তোমার জীবনে অবশিষ্ট থাকবে না, বলে হাতটা ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। হঠাৎ ছেড়ে দেওয়ায় জুলিয়া তাল সামলাতে না পেরে পড়ে যেয়ে কপালের কোণায় দেয়ালে বাড়ি খায়। নিজের ফুলে যাওয়া কপাল ঘষতে ঘষতে বলে, আমি তোদের শান্তি দেব না। জুলিয়া সোজা পরশের রুমে চলে আসে। জুলিয়াকে দেখে পরশ বলে, কিরে জুলির, তুই? তোর কি মনে হয় পুতুল এখনো ভার্জিন আছে? হোয়াট? তুই তো পুতুল বলতে পাগল। তো দে উত্তর। মনে রাখিস, একটা মেয়ে 3টা বছর পরিবার ছাড়া বাহিরে ছিল। সে সব রকম স্বাধীনতা পেয়েছে, তার মানে তার কত ছেলেদের সাথে বেড শেয়ার হয়েছে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তুই যদি আমার বড় ভাইয়ের বউ না হতি তাহলে চড়িয়ে তোর গাল লাল করে দিতাম। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ব্যাপারে এত বাজে কথা বলতে তোর বাধলো না বিবেকে? যেই মেয়েটাকে নিয়ে বাজে মন্তব্য করছিস সে তোর আপন বোনের মতো। মনে রাখিস, মানুষ নিজে যেমন তার ধারণাও তেমন হয়। জুলিয়া রুম থেকে বের হয়ে আসলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। জুলিয়া যে দরজা খুলতেই পুতুলকে দেখে তার মেজাজ বিগড়ে গেল। পুতুল হাতের ব্যাগ রেখে জুলিয়াকে জড়িয়ে ধরতে চাইলে জুলিয়া সরে যেয়ে বলে, আমার শরীর নোংরা করবি না। তুমি কি বলছো? আমি তোমাদের পুতুল? তো কি কোলে তুলে নাচব? তুমি আমার সাথে এমন করছো কেন? এমন ভাব করছিস যেন অস্কার জয় করে এসেছি।
সোনঘরের মেয়ে যখন রাস্তার মেয়ে হয়ে যায় তখন তার 2 পয়সার মূল্য থাকে না। জুলিয়া, তুই কিন্তু তোর সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। পরশের কথা শুনে ভয়ে চুপসে গেল জুলিয়া। পরশ চিৎকার করে ডাকলো, আম্মু, ছোট আম্মু, তোমরা কোথায়? দেখো তোমাদের জন্য কাকে নিয়ে এসেছি। নিজের মা 3 বছর ধরে পরশের সাথে কথা বলে না। আজ সে ভীষণ পিপাসিত নিজের মায়ের মুখের কথা শোনার জন্য। তুমি এসেছো সুফিয়া, আমি ভেবেছিলাম এ জন্মে আমাদের আর এক ছাদের নিচে থাকা হবে না। মেয়রদের নারীর টান বড় টান, আমি আমার মাতৃত্বের টানে ফিরে এসেছি। আমার মেয়েটা আসবে, তাকে ছুঁয়ে দেখতে পারবো, তার সাথে কথা বলতে পারবো। আমি কি তোমার কাছে কিছুই না সুফিয়া? তুমি সবই ছিলে, বিয়ের পর থেকে তুমি তোমার পরিবারকে আমার আগে প্রাধান্য দিতে আমি মেনে নিয়েছি। কিন্তু আমার মেয়েটাকে না খুঁজে, তার চিন্তা না করে তখনও তুমি তোমার পরিবারের কথা ভেবেছ। সেদিন আমি বুঝেছি আমাদের গুরুত্ব তোমার জীবনে শূন্য। দরজার বাহিরে দাঁড়িয়ে নীলুফা বেগম বললেন, আমি কি আসব? জি ভাবি, আসুন। নীলুফা বেগম ভিতরে এসে বলেন, ছোট যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। তবে তুমি চলে যাওয়ার পর ভাইয়ার দিন কেমন কেটেছে বুঝে নাও। আসলে দোষ আমাদের কারো ছিল না, দোষ ছিল পরিস্থিতির। আরও কথা বলার আগেই পরশের গলার আওয়াজ শুনে 3 জন প্রায় ছুটে চলে আসলো হলো রুমে। 3 জনই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পুতুলের দিকে, সেই ছোট পুতুলকে যেন আজ পরিপূর্ণ ফুটন্ত গোলাপ মনে হচ্ছে। 3 জনের পা স্থির। সুফিয়া বেগম ছুটে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। পুতুল মনে মনে হেসে বলে, তোমরাই আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, অথচ এমন ভাব করছো যেন আমাকে দেখার জন্য পাগল হয়ে আছো। পুতুলের চোখেও অশ্রুতে পরিপূর্ণ, সব অভিমান ভুলে নিজের মাকে আঁকড়ে ধরেছে। পৃথিবীতে সব শান্তি যেন মায়ের আঁচলের তলে, মায়ের শরীরের মিষ্টি ঘ্রাণে। সুফিয়া বেগম চুমু দিচ্ছেন পরপর। মুখে হাত দিয়ে বলে, মুখটা একদম শুকিয়ে গেছে, আয় আমার সাথে বসো, তোকে নিজের হাতে খাইয়ে দেই। নিজের আঁচলের এক কোণা নিয়ে পুতুলের হাত বেঁধে দিয়ে বলে, এবার আর পালাতে দেব না, একদম বেঁধে রাখবো আঁচলে। সবাই একজন মধ্য বয়স্ক মায়ের পাগলামি দেখছে। মনে হচ্ছে 7-8 বছরের বাচ্চা নিজের প্রিয় খেলনা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সেটা কোথায় লুকাবো বুঝে উঠতে পারছে না। পলাশ সাহেব 2 কদম এগিয়ে যেয়ে বলে, এই বুড়ো বাবার বুকে একবার আসবি না মা? পুতুল ঝাঁপিয়ে পড়ে তার বাবার বুকে। বেশ খানিক সময় কান্নাকাটি করে। নীলুফা বেগম বলে, এই মায়ের বুকে আসবি না। পুতুল থমকে গেল, কোন এক অজানা অভিমান পুতুলকে ঘিরে ধরেছে। চোখ থেকে টুপটুপ করে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগল। কান্নার আওয়াজ ছাড়া হলো রুমে, আর কোন শব্দ নেই। নীলুফা বেগমের চোখ থেকেও ঝরে পড়ছে অশ্রু। পুতুলকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলুফা বেগম নিজেই পুতুলকে জড়িয়ে ধরলেন। কেঁদে কেঁদে বলেন, বড় আম্মুর প্রতি বুঝি একটু বেশি অভিমান জমে আছে। পুতুলের কান্নার গতি বেড়ে গেল। আসলেও বড় আম্মুর প্রতি তার পাহাড় সমান অভিমান জমে আছে। হঠাৎ পুতুল চিৎকার করে বলে, আমার বড় আব্বু নেই কেন? তাকে নিয়ে এসো। নীলুফা বেগম আর পুতুল মুখোমুখি বসে আছে, রুমের মধ্যে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে নীলুফা বেগম বললেন, আমি তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চাই। বড় আম্মু, আমি সেদিন পালিয়ে নীরবের সাথে চট্টগ্রাম চলে যাই, এটা সত্যি। কিন্তু ওই দিনের আগে আমি নীরবকে চিনতাম না। শাওন বলেছে ওর ভাই আমাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে। এটাও সত্যি, এতদিন আমি ওদের বাসায় ছিলাম।
কিন্তু এটা সত্যি নয় যে আমার সাথে ওর কোন রকম সম্পর্ক আছে। আমি চলে যাওয়ার পরের দিনই ফিরে আসতাম। কিন্তু শাওন বলল, তোমরা আমরার মুখ ও দর্শন করতে চাও না। আরও অনেক কিছু বলেছে, এর জন্য শত কষ্ট হলেও নিজেকে বুঝিয়েছি, কষ্ট সহ্য করে ওখানেই থেকে গেছি। তাহলে ছেলেটা বলছে কেন তোর সাথে ওর বৈবাহিক সম্পর্ক ছিল? ও মিথ্যে বলছে। নীরব ভাইয়া আমাকে প্রপোজ করে, আমি তাকে রিজেক্ট করে দেই বারংবার। সে হয়তো ভেবেছে আমি না করে আর কত দূর যাব, এক সময় না এক সময় তাকে মেনে নেবই। তুমি মাহমুদ আঙ্কেলকে কল করে জিজ্ঞেস করো, উনি নিজে আমাকে এগিয়ে দিয়ে গেছে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি। নীলুফা বেগম বাহিরে এসে বলেন, তোমার কি মনে হয় আমরা তোমার কথা বিশ্বাস করব? জুলিয়া বলে, না করার কোন কারণ তো দেখছি না আম্মু। এবো বাড়ির নিয়ম কি ভুলে গেছো জুলিয়া? এই বাড়িতে কেউ বড়দের কথার মাঝে কথা বলে না। আমাদের মেয়ে তোমার বাসায় আদর যত্নে ছিল, তাই আমরা তোমার সাথে খারাপ আচরণ করতে চাইছি না। পুতুল চলে আসার কিছু সময় পরে নীরবও চলে আসে। আর এসেই বলে, পুতুল ওর স্ত্রী। নীরব বলে, আমি আপনাদের বাড়ির জামাই, সে হিসেবে আদর যত্ন আপনারও যেমন করবেন ঠিক সেভাবেই পুতুল আমাদের বাড়ির বউ, তাই ওর আদর যত্নে কোন কমতি রাখিনি আমরা। আমি শেষবারের মতো বলছি, সত্যিটা স্বীকার করো। আমি তোমার বাবার সাথে কথা বলেছি আর তিনি আমাকে সত্যিটা বলেছেন। হ্যাঁ সত্যি এটাই, আমি ওকে নিজের করে পেতে চাই। আপনারা আমার সাথে ওর বিয়েটা দিয়ে দিন। আমাদের এ মেয়ে বড় হয়েছে, সে নিজে ঠিক করবে সে কার সাথে থাকবে। তাই এসব পাগলামি করে নিজের পার্সোনালিটি নষ্ট না করে ম্যাচিউরিটি দেখাও। জোর করে সম্পর্ক তৈরি করা যায়, তবে তাতে ভালোবাসা বা শান্তি কোনোটাই থাকে না। এডুকেটেড পারসন, তোমার নিজেকে ছোট করা মানায় না, গেস্ট রুমে যাও, রেস্ট করো। নীলুফা বেগম বললেন, তোর রুমে যা, পুতুল ফ্রেশ হয়ে নে, বাকি কথা পরে হবে। পুতুলের রুমের পাশের রুমটাই পরশের। পুতুল কল্পনাও করতে পারেনি তার অনুপস্থিতিতেও তার জন্য সবাই এতটা ভাববে। পুতুল রুমে ঢুকবে তার আগেই কেউ পুতুলের হাত ধরে টান দিল। পরশ পুতুলকে নিজের রুমে এনে দরজা বন্ধ করে দেয়। পুতুল চিৎকার করবে তার আগেই পুতুলের মুখে হাত রাখে। এত বছর পর পরশের সেই ছোঁয়া, এত কাছে আসা। পুতুলের হার্ট বিট ফাস্ট হচ্ছে। তোকে খুঁজেছিলাম সবাইকে দেখাতে, তুই ভালো আছিস? তোর জন্য ছোট আম্মু বাড়ি ছেড়ে চলে গেছে, আমার বাবা মারা গেছে, আমার আম্মু আমার সাথে এতদিন কথা বলেনি। তুই কি ভেবেছিস তোকে আমি শান্তিতে থাকতে দেব? পরশ পুতুলকে ছেড়ে দেয়। বিশ্বাস করো, আমি যদি এসব জানতাম ফিরে আসতাম। কিন্তু আমাকে ভুল জানানো হয়েছে। তোর নাটক অন্যদের দেখা, তাদের সামনে ন্যাকা কান্না কর, সবাই বিশ্বাস করবে। কিন্তু রেজওয়ান আহসান পরশ না। বিশ্বাস করো বা না করো, সত্যি এটাই। আর তোমার কাছে নিজেকে প্রমাণ করার ইচ্ছেও নেই। তোমার জন্য আমি এতগুলা দিন পরিবার থেকে দূরে থেকেছি, তোমার জন্য শেষবারের মতো আমার বড় আব্বুকে দেখতে পারিনি, তোমার জন্য দিনের পর দিন বিষাদময় কাটিয়েছি। তাই তোমার কাছে নিজেকে প্রমাণ করব না, মিস্টার রেজওয়ান মাহমুদ। পরশ পরশ পুতুলকে টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো। ছাড়ো আমাকে, আমি এখন ছোট নই। ছাড়ো বলছি। তোকে আমার কাছে কৈফিয়ত দিতে হবে। কারণ বাধ্য তুই। আমি বাধ্য নই তোমাকে কৈফিয়ত দিতে। তোকে বলতেই হবে কেন আমাকে ভরসা করতে পারলি না। তোকে বলতেই হবে। ছাড়ো নয়তো আমি চিৎকার করব। পরশ পুতুলের কোমরে হাত রেখে নিজের আরো কাছে নিয়ে আসলো। দুজনের শ্বাস আছড়ে পড়ছে দুজনের মুখে। পুতুল কেঁপে উঠে বলে, প্লিজ ছাড়ো আমাকে। কি করছো এসব?
এসব তো অসভ্য ছেলেরা করে। পরশ পুতুলের ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে পুতুলের মাথায় হাত রেখে পুতুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য পুতুল যেন ফ্রিজ হয়ে গেল। মিনিট দুয়েক পরে পুতুলের ঠোঁট ছেড়ে দিয়ে বলে, আমার সামনে থেকে সরে যা, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। পুতুল মূর্তির মতো একইভাবে দাঁড়িয়ে রইল। কি হলো, যাচ্ছিস না কেন? তুই কি চাস আমাদের মধ্যে এই মুহূর্তে কিছু হোক? আমি এখন উত্তপ্ত, লাভা, সরে যা সামনে থেকে। পুতুল দরজা খুলে দ্রুত বের হয়ে নিজের রুমে চলে আসলো। সোজা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শাওয়ারের নিচে বসে পড়ল। মনে মনে বলে, তুমি কি আমাকে ভালোবাসো নাকি সুযোগ নাও আমার? যখন তোমার হয়ে থাকতে চাইলাম তখন দূরে ঠেলে দিলে। এত বিষাদ, এত কিছু পার করে আসার পরেও কেন আবার আমাকে কষ্ট দিচ্ছ? আমি তো সেই অনুভূতিহীন পুতুল নেই। আমি সেই কবেই বুঝেছিলাম আমার অজান্তে তোমার জন্য আমার ছোট হৃদয়ে ভালোবাসা জন্মেছে। আমি তোমার হব না, কিছুতেই হব না। হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগল। সুফিয়া বেগম পলাশ সাহেবের হাত ধরে বলেন, আমি তোমার কাছে ক্ষমা চাইব না। আমি আমার দিক থেকে সঠিক ছিলাম। যার প্রথম সন্তান হারিয়ে ফেলেছে আর দ্বিতীয় সন্তান জন্ম দিতে চেয়ে মাতৃত্বের ক্ষমতা হারিয়েছে, তার কাছে একমাত্র সন্তান সবচেয়ে দামি। আমার পৃথিবীতে আমার মেয়ের প্রায়োরিটি সবার আগে, তারপর বাকি সব। এর মানে এটা নয় তোমাকে আমি কম ভালোবাসি বা তোমার কোন প্রায়োরিটি নেই আমার কাছে। তোমাকে ভালোবাসি, তবে আমার মেয়েটাকে ঘিরে আমার জীবন। তুমি সারাদিন অফিসে থাকতে মেয়েটাকে নিয়েই আমি মেতে থাকতাম। ও কত দুষ্ট, ছোট থেকে আমার ওর দুষ্টমিগুলো ভালো লাগতো। ওর সব খামখেয়ালি পানায় মাতিয়ে রাখতাম নিজেকে। সুফিয়া বেগমের চোখ ভরে উঠল। পলাশ সাহেব সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে বলে, এবার আর কোন অভিমান অভিযোগের সুযোগ দেব না। আমরা সবাই মিলে আবার সুখের নীড় তৈরি করব। জানি না আমার মেয়েটা কি কি সহ্য করেছে এতদিন। আমি খোঁজ নিয়েছি, ও ওইখানে তাদের মেয়ের আদরেই ছিল। আর মাহমুদ সাহেবকে তার ওয়াইফ সমেত ইনভাইট করেছি, ওনারা বলেছেন আসবেন। নীলুফা বেগম ইজি চেয়ারে বসে আছেন, মনে মনে ভাবছেন হয়তো তার স্বামীর শেষ ইচ্ছেটুকু পূরণ হবে না। এখন কোন মুখে আবার বলবে পরশের সাথে পুতুলের বিয়ের কথা। পারান এসে নিজের মায়ের পায়ের কাছে বসল। কিরে, তুই নিচে কেন বসলি? চেয়ারে বসো। আম্মু, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। আমাকে ক্ষমা করে দিও। সব দায় পরিস্থিতি আর ভাগ্যের। তবে আমরা ভুগি আমাদের কর্মফল। যা হয়েছে সে সব ভুলে যা, জুলিয়ার সাথে জীবনটা সুন্দর করে গুছিয়ে নে। কথার মাঝেই হঠাৎ জোরে শব্দ হলো। নীলুফা বেগম অবাক হয়ে বলে, কি হলো? জানালার পর্দা মৃদু বাতাসে উড়ছে। বাহিরের হালকা বাতাস সাথে মিষ্টি রোদ জানালার পর্দা ভেদ করে পুতুলের চোখে মুখে পড়ছে। পিটপিট করে চোখ খুলতেই কারো মিষ্টি সুরে গানের আওয়াজ ভেসে আসছিল। মুচকি হেসে পুতুল বলে, আজকের সকালটা তো দারুণ। কিন্তু গানটা গাইছে কে? পুতুল গানের সুর ধরে বারান্দায় আসলো। গানের আওয়াজ এখন স্পষ্ট শোনা যাচ্ছে। বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ি ফুল বাগানে নানা বর্ণের ফুল। ফুলের গন্ধে মনানন্দে ভ্রমরা আকুল। সই গো বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি বাড়ির পূর্বধারে। সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে। সই গো বসন্ত বাতাসে। পুতুল বারান্দায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওই পাশের বারান্দায় পরশের গাওয়া গান শুনছে। কতক্ষণ পর বলে, তা গোয়েন্দাগিরি ছেড়ে গায়ক হলেন কবে? তোকে কেন বলবো? তুই কি আমার বিয়ে করা বউ? বউ ছাড়া আর কারো সাথে কথা বলেন না? উহু বলি না।
আমার সুন্দরী রূপবতী কচি বউ থাকতে অন্য মেয়েদের সাথে কথা বলবো কেন? আপনার বউ কি জানে আপনি এক নাম্বার অসভ্য? তুই তো জানিস তাতেই চলবে। এই তোমার লজ্জা করে না? এভাবে একটা মেয়েকে কি বাবু? যেটা বুঝেছ সেটাই। কই আমি তো কিছু বুঝিনি। তুমি যে কাল রাতে আমাকে বল কাল রাতে তোর স্বপ্নে এসেছিলাম নিশ্চিত। কি যে করি হ্যান্ডসাম হয়ে এই এক জ্বালা বুঝলি। সব মেয়েরা আমাকে নিয়ে স্বপ্ন দেখে। পুতুল ফিক করে হেসে দিয়ে বলে, তোমাকে নিয়ে তো আমি দুঃস্বপ্ন ও দেখতে চাইব না, আবার নাকি স্বপ্ন দেখব? আর হ্যান্ডসাম তুমি কোন এঙ্গেল থেকে হ্যান্ডসাম? চেহারায় বয়সের চাপ পড়ে যাচ্ছে, এখনো কোন মেয়ে নিশ্চয়ই জোটেনি তাই যাকে তাকে কিস করো অসভ্যের মতো। আমি হলাম সো অসভ্য, সো লুচ্চা, জাস্ট লুকিং লাইক আ পুতুলের বর। সো ইরিটেটিং, সো ফালতু, জাস্ট লুক লাইক আ অভদ্র। বুঝেছি তোর আরো একটা কিসমিস খেতে ইচ্ছে করছে, তাই সকাল সকাল পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছিস। অনেক টেস্টি ছিল বুঝি? ছিহ, তোমার লজ্জা করে না বোনের সাথে এমন টাইপ কথা বলতে? কে বোন? ছোটবেলা থেকে তোকে আমি বউয়ের নজরে দেখি। ভাইয়া। কবি বলিয়াছেন, যদি কোন বালিকা সুর তুলিয়া ডাকে ভাইয়া, তাহলে বুঝে নিও সে চায় তুমি হয়ে যাও তার ছায়া। তা কোন কবি এসব ফালতু কথা বলে গেছে? তোর সামনে দাঁড়িয়ে আছে কবি রেজওয়ান আহসান পরশ। দেখো, সব সাইডে রাখো, আমি তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই। বল, শুনছি। আমি এখন আর ছোট নেই যে তুমি আমাকে টাচ করবে। এরপর বাড়াবাড়ি করলে আমি ফ্যামিলির সবাইকে জানাতে বাধ্য হব। আমি সারা জীবন অবিবাহিত থাকতে রাজি, তবুও তোমার হতে রাজি না। কে যেন বলেছি, আমার পরশে প্রেম সে সবাইকে উঁচু আওয়াজে বলবে। সে মরে গেছে। আমার যা বলার আমি বলে দিয়েছি। প্রকাশের আড়ালে কত অপ্রকাশিত কথা জমা আছে, যা শুনেছ তার চেয়ে ঢেরও বেশি শোনানো বাকি আছে। না আপনি আর না আপনার কোন কথা শোনার আমার ইচ্ছে আছে। যা হারিয়েছি তা ফিরে পাওয়া যাবে না, অতীত টেনে আমি বর্তমান নষ্ট করব না। শোন, ওড়না ছাড়া তোকে একদম। পুতুল নিজের দিকে তাকিয়ে দ্রুত রুমে চলে আসলো। ওড়না বেডের উপর। দ্রুত ওড়না গায়ে জড়িয়ে বলে, বিশ্বাস করতে পারছি না এই লোকটা এত অসভ্য হয়েছে। দরজার বাহির থেকে আওয়াজ আসলো, পুতুল উঠেছিস? দরজা খোল মা। পুতুল দরজা খুলে বলে, হ্যাঁ মা, উঠেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, তোর বাবা তোর সাথে কথা বলবে। পরশ আয়নার সামনে দাঁড়িয়ে বলে, কি রে পরশ, তোর কি একটুও শরম নেই? বারবার কেন মেয়েটার কাছে যাস? ভুলে গেছিস ও কি করেছে? আবার নিজেই বলে, এতদিন পর নিজের বউ, নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখলে কি আর খারাপ ব্যবহার করা যায়? ভুল করুক সঠিক করুক, সে সব তো ভালোবাসার ঊর্ধ্বে নয়। আর আমি তো ওকে দেখলে হাওয়াই মিঠার মতো গলে যাই। দেখলে শুধু কিস করতে ইচ্ছে করে, ঝগড়া বা অভিমান করব কখন? দূর, ভাল লাগে না। কে বলেছে এই মেয়েকে এত কিউট আর সুন্দরী হতে? তবে একটু তো তোকে নাচাবই ডিয়ার পরশের পুতুল। বাবা, আমাকে পুতুল এনে দাও বাবা। তুমি 2 বছরের বাচ্চা ছেলে নও, আর পুতুল কোন কাঠের তৈরি পুতুল নয়। তাই আবদার করবে না। মেয়েটা 3টা বছর সুখে দুঃখে আমাদের সাথে ছিল, আমাদের মেয়ে হয়ে। কিন্তু ঘরের মেয়ে ঘরে তো ফেরারি ছিল। আমি মেয়েটা কষ্ট লুকিয়ে হাসতে দেখেছি, না জানি কত ইচ্ছে কত শখ লুকিয়ে রেখেছে, আমাদের কাছে প্রকাশ করেনি। কখনো আমাদের বুঝতে দেইনি মেয়েটার প্রয়োজন।
সব সময় নিজেকে হাস্যোজ্জ্বল রেখে আমাদের সাথে এক পরিবার হয়ে থেকেছে। আমি আমার মেয়েটার সুখ দেখতে পাচ্ছি, আর আমি বাবা হয়ে সেই সুখে নজর দিতে পারবো না। তা পারবে কেন? নিজের ছেলের চেয়ে পরের মেয়ে এখন তোমার কাছে আপন হয়ে গেছে। তবে সে কারণ ও আমার অজানা নয় মিস্টার মাহমুদ। সব সময় শুনেছি প্রেম পুরনো হয় না, আপনাকে দেখে বুঝেছি আসলেই তা সত্য। রাবেয়া, এমন কোন কথা বলো না যার কারণে নিজের অস্তিত্ব নড়বড়ে মনে হয়। তুমি যেটা বলবে সেটা আমি জানতাম না। যখন জেনেছি তখন আমি পুতুলের বাবা। আর বাবা হয়ে কিভাবে মেয়েকে তাড়িয়ে দিতাম বলো? ভুল বলছেন মিস্টার মাহমুদ। বলুন, যার বাবা হওয়ার অধিকার আমার ছিল তার বাবা হওয়ার সুযোগ কিভাবে মিস করি বলো? রাবেয়া আওয়াজ উঁচু করে কথা বললেই সত্য পাল্টে যাবে না। আচ্ছা, যতবার পুতুলকে দেখেছেন ততবারই আপনার প্রাক্তন প্রেমিকার কথা স্মরণ হয়েছে, তাই না? কি বলছো এসব? সেই 25 বছর আগের কথা কেন টেনে আনছো? ভালোবাসা তো সেই আগের মতোই আছে। জানো, আমার এখনো মনে আছে তুমি বিয়ের 3 দিন পরে বলেছিলে আমার কাছ থেকে সব পাবে, শুধু ভালোবাসা ছাড়া। সেটা আমার সাফুর জন্য, সেটার ভাগ কাউকে দিতে পারবো না। তোমার কথা শুনে আমি সে কি কান্না ভেবেছি, এ কেমন কথা, ভালোবাসা দিবে না? তখন দাদি শাশুড়ি বোঝালেন, আরে রাবেয়া বেডা, মানুষের ভালোবাসা হাসিল করা সোজা এক্কেরে। সুন্দর কইরা সাজবি আর মিষ্টি মিষ্টি হাসবি, দেখবি কত ভালোবাসা দেয়। কই যাইব কি তখন তোর আঁচলের তলা খুঁজব? আমি কি বোকা, সেদিনের পর থেকে তোমার ভালোবাসা অর্জন করা বৃথা চেষ্টা করে যাচ্ছি। অথচ তোমার সাফু অন্যের সংসারে কত সুখে আছে। সবই কপাল কি কও? দেখো রাবেয়া, সুফিয়াকে ভোলা অসম্ভব, কিন্তু তার মানে এটা নয় যে তোমাকে ভালোবাসি না। জীবনে সব ভুলা গেলেও প্রথম ভালোবাসা ভুলা যায় না। আমি কখনো চেষ্টাও করিনি সুফিয়াকে ভুলে যাওয়ার, কারণ কি জানো? যে জিনিস ভুলার জন্য চেষ্টা করবা তা আরো বেশি মনে গেঁথে যাবে। তবে তোমার আগলে রাখা, তোমার হাসি, তোমার মান অভিমান সব মিলিয়ে তোমাকে ছাড়া আমি অচল। রাবেয়া বেগম নিজের রুমে চলে গেলেন। মাহমুদ সাহেব ডাকতে যেয়েও থেমে গেলেন। নীরব ও উঠে চলে গেল। মাহমুদ সাহেব জীবনে দ্বিতীয় ধাক্কা খেল। নিজের স্ত্রী আর ছেলের কাছে ছোট হল। ভালোবাসা কি ভুল ছিল? যে ভালোবাসার জন্য নিজের শহর ছেড়ে এই শহরে চলে আসলো, সেই ভালোবাসা তাকে আবার ছোট করল। ভর্তি পরীক্ষা দেয়ার ইচ্ছে আছে নাকি নেই? বাবা, আমার মেডিকেলে পড়ার ইচ্ছে, বাকি তোমরা যা বলো। তোমার এফোর্ড কতটুকু সেটা তুমিই ভালো জানবে। আমরা কিভাবে বলবো? বাবা, আমি রেটিনাতে কোচিং করব। ভালো কথা। পরশের সাথে চলে যেও। নাহহ বাবা, আমি আম্মুর সাথে যাব। তোমার আম্মু সব প্রসেস বুঝবে না, পরশ সাথে গেলে কোন সমস্যা? না বাবা, কোন সমস্যা না। পলাশ সাহেব টেবিল ছেড়ে উঠে যেতেই জুলিয়া বলে, কি প্ল্যানিং তোর, তাই না? ঘর ছেড়ে পালিয়ে গেলি, 3 বছর ফুল এনজয় করলি, আবার বাড়ি ফিরে সেই পরশের গলায় ঝুলে পড়লি। কি কপাল তোর! জুলির নিজের লিমিটে থেকে কথা বল, ভুলে যাস না তুই বাড়ির মেয়ের সম্পর্কে কথা বলছিস। পরশ তোর মত ব্রিলিয়ান্ট একটা ছেলের কাছ থেকে এমন কিছু আশা করিনি। না মানে যে মেয়ে 3 বছর পরিবারের শাসনের বাহিরে ছিল, সেই মেয়ের প্রতি এত বিশ্বাস কোথা থেকে আসে? বিশ্বাস আসে বিশ্বাসযোগ্য মানুষের উপর। যার তার উপর তো আর বিশ্বাস আসে না, আর রইল পুতুলের বাহিরে থাকার কথা।
পুতুল সেখানে একটা পরিবারেই ছিল, ওনারা নিজের মেয়ের মতো রেখেছেন পুতুলকে। পুতুল উঠে নিজের রুমে চলে আসলো। পরশ জুলিয়াকে বলল, এবার শান্তি হয়েছে তো? এটাই তো চাইছিলি? তোর মধ্যে কি সুখে থাকার ইচ্ছেটা নেই? ভাইয়া যদি আবার দেশের বাহিরেই চলে যায় তাহলে তোকে এ বাড়িতে কেন রাখবো? এ বাড়িতে থাকতে চাইলে নিজের হাজব্যান্ডকে ধরে রাখো। আশ্চর্য! তোমার ভাই কি কচি খোকা যে তাকে আমি ধরে রাখবো? বউ যদি নিজের হাজব্যান্ডকে আঁচলেই না বাঁধতে পারে সেরকম বউ আমার ভাইয়ের জন্য রাখবো না। বিয়েটা আমাকে তোমার ভাই করেছে, তুমি না। তাই রাখা না রাখা সেটা সেই বুঝে নেবে। আরেহনা থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। ভাইয়া চলে গেলে তোকে রেখে কি করবে পূজা? বলেই টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে চলে গেল। জুলিয়া চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? শেষে কিনা ওই লোকটাকে মেনে নিতে হবে। পরশ সোজা পুতুলের রুমে আসলো, চেয়ার টেনে বসে বলে, তোর ঠোঁটটা কি শুধু আমার চুমু খাওয়ার জন্য? পুতুল বড় বড় চোখ করে তাকালো। না মানে আর কোন কাজে লাগাতে দেখি না তো? যে যা বলে তোর কান সব শ্রবণ করে কিন্তু তোর ঠোঁট নড়েও না। তোমার বাজে কথা বলা শেষ হলে নিজের কাজে যাও। তোমাকে কি ডিপার্টমেন্ট বসিয়ে বসিয়ে টাকা দেয়? কি যে বলো বউ, বসিয়ে বসিয়ে টাকা দিলে তো সারাদিন রাত তোমাকে কোলে নিয়ে আদর করতাম। তবে আপাতত বউ ফিরে আসার আনন্দে ছুটি নিয়েছি। কে তোমার বউ? যে জিজ্ঞেস করছে সে। আমি কবে কবুল বললাম? এই যে মাত্র কবুল বললি। পরশ ভাই, এসব মজা একদম ভালো লাগছে না, যাও তো নিজের কাজে। বউকে এতদিন পরে পেয়ে কে কাজে যায়? তাও আবার আমার কচি বউ। বলেই চোখ টিপ দিল। বাজে ছেলেরা রাস্তায় বসে ইভটিজিং করে আর তুমি ঘরে বসে নিজের বোনের সাথে ইভটিজিং করছো। পরশ ধুম করে পুতুলের কোলে শুয়ে বলে, বারবার ভুল করিস তুই আমার বউ। ও বউ বউ, মাথায় হাত বুলিয়ে দাও তো। স্বামীর সেবা কর। পুতুল সরে যেতেই পরশের মাথা বেডে পড়ল। পরশ হাতের উপর মাথা রেখে বলে, নিব্বি বউ হলে যা হয় আর কি। থাক, মাইন্ড করিনি, যাহহ, রেডি হ, তোকে নিয়ে ঘুরে আসি। তোমার সাথে আমি যাব। না হহ, আমার নিব্বি বউ যাবে। তাড়াতাড়ি রেডি হ, নয়তো 50টা চুমু দেব। পুতুল কাভার থেকে ড্রেস নিয়ে দ্রুত চেঞ্জ করে নিল। পরশ তখন পুতুলের বেডে। পুতুল ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমার মন খারাপ থাকলে একদম কারো সাথে কথা বলি না। আসলে তখন আমার কথা আসে না। আমাকে একটু একা থাকতে দাও। একা থাকতে থাকতে সবার মাঝে নিজেকে কেমন বেমানান লাগছে। প্লিজ আমাকে 10 মিনিট একা থাকতে দাও। আমি আসছি। পরশ উঠে পুতুলের একদম কাছে চলে আসলো। পুতুলের কানের কাছে মুখ নিয়ে বলে, অনেক একা থেকেছো আর তোমাকে একা ছাড়ছি না। এবার থেকে পুতুলের ছায়া হবে পরশ। তোমাকে এই কালারের ড্রেসে খুব মানিয়েছে। একদম নতুন বউয়ের মতো। পুতুল ঈষৎ কেঁপে উঠল। সরে যেতে চাইলে পরশ পুতুলকে ঘুরিয়ে পুতুলের কাঁধে মাথা রেখে ড্রেসিং টেবিলের আয়নায় তাকিয়ে বলে, তোমাকে একদম আমার হৃদয়ের রানী লাগছে। আজ তোমার জন্য সারপ্রাইজ আছে মেরিজান। তাড়াতাড়ি নিচে চলে এসো, আমি গাড়ি বের করছি। পুতুলের চুলে আলতো চুমু দিয়ে বের হয়ে গেল। পুতুলের চেহারার কেমন লাজুকতা ছড়িয়ে পড়ল। গল দুটো লাল হয়ে গেছে লজ্জায়। পুতুল আয়নায় তাকিয়ে বলে, বেহায়া মন, তুই এতটুকুতে গলে যাচ্ছিস কেন? এই লোকটাকে ভালোবাসার বিনিময়ে কত কত বিষাদ জড়িয়েছিস নিজের জীবনে। এর স্মৃতি ভাবতে ভাবতে জীবনে দ্বিতীয় কোন ছেলে পছন্দ হয়নি, প্রেমও হয়নি।
এত তাড়াতাড়ি ক্ষমা করে দিবি? একদম করবি না বেহায়া মন, নিজেকে সামলা। পুতুল নিচে আসতেই পরশ নিজের পাশের সিটের দরজা খুলে দিল। পুতুল উঠে বসল। পরশের দিকে বোকার মতো তাকিয়ে আছে। পুতুল ব্লু আর বাসন্তী রঙের ড্রেস পরেছে। পরশ ব্লু ব্লেজার আর ভেতরে হালকা বাসন্তী রঙের টি শার্ট। এভাবে দেখার কি আছে? সারা জীবন দেখতে পারবি তোরই তো জামাই। আচ্ছা, তুমি গিরগিটির চেয়ে দ্রুত রং বদলে ফেললা কি করে? আমার সাথে তো কত বাজে বিহেভিয়ার করলে, কত কি বললে। তাহলে হুট করে কি হলো তোমার? তোর সব প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবি। এবার বল, আমাদের একদম পারফেক্ট কাপল লাগছে তাই না? মোটেই না, একদম ভাই বোন লাগছে। পরশু সাথে সাথে পুতুলের মাথা ধরে পুতুলের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সাথে সাথে ঠোঁট ছেড়ে দিয়ে বলে, এবার বল কি বলছিলি? অসভ্য লোক, তোর জামাই অসভ্য। বলেই ড্রাইভ করা শুরু করল। জুলিয়া নিজের রুমের জানলায় দাঁড়িয়ে সবটা দেখল। তারপর ভাবতে লাগলো, আমি জীবনে কি পেলাম? সবার আড়ালে এত ছলচাতুরি করে কি পেলাম দিন শেষে? সেই একাকিত্ব আর সবার ঘৃণা। আমি কি করব? কি করা উচিত? আমার কি মেনে নেওয়া উচিত পরাণকে? কিন্তু ওই মানুষটাকে দেখলেই মনে পড়ে তার শরীরে কত নারীর স্পর্শ লেগে আছে। আমি কি করব? মাহমুদ সাহেব মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর রাবেয়া বেগম তার পাশে বসে হাতটা ধরে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হঠাৎ করে কথাটা জানার পর নিজেকে সংযত করে রাখতে পারিনি। তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য, আমি সত্যি ভাগ্যবতী তোমাকে পেয়েছি। আমার মনে ছিল না তোমার বলা কথাটা, তুমি যে বলেছিল, শোন, প্রথম জনকে হারিয়ে আমি বেঁচে আছি, তবে তোমাকে হারালে বেঁচে থাকা অসম্ভব। সে আমার অপূর্ণতার সাক্ষী আর তুমি আমার সকল পূর্ণতার সঙ্গী। মাহমুদ সাহেব নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে। রাবেয়া বেগমও পরম যত্নে নিজের বক্ষে স্বামীকে আগলে নেয়। মুহূর্তেই যেন শত মান অভিমান সব গায়েব। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক। সেই কখন থেকে ড্রাইভ করছো? যাচ্ছি কোথায় আমরা? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো? আপনি উত্তম কুমার নন আর আমিও সুচিত্রা সেন নই, তাই এটা স্বপ্নের দেশ না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। সমস্যা কি তোমার কথায় কথায় গান গাইছো? মায়াবী চোখে কি মায়া, যেন গধূলির আবির মাখা। কি নেশা ছড়ালে, কি মায় জড়ালে। তোমার শিল্প সংস্কৃতি থামাও। রাঙা বউ শুনছনি গো, রাং বউ শুনছনি। তুমি গান না থামালে আমি গাড়ি থেকে নেমে যাবে। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে। তুমি সবাইকে ব্যথা দাও, তোমাকে কেউ ব্যথা দিতে পারে নাকি? ছুঁয়ে দে আঙ্গুল ভেঙে যাবে, ভুল ভিজে যাবে গা। কি ভুল গান গাইছো? কন্যা রে, কেন রে তোর রূপের জাদু মন ভোলে? সমস্যা কি তোমার? বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। পুতুল জোরে চিৎকার করে বলে, এই কাকা বন্ধ না করলে আমাকে নামিয়ে দাও। তুমি বললে তাই, না বললে নাই। ফ্রিতে গান শোনাচ্ছিলাম, ভালো লাগলো না। ফ্রি জিনিস আমার পছন্দ না। বাঙালি ফ্রিতে পেলে হিরোকেও তুচ্ছ মনে করে। আমি সাধারণ একজন মানুষ। ভুল বললে বাঙালি ফ্রিতে পেলে আলকাতরাও ড্রাম ভরে নেয়, ড্রাম না থাকলে দামি ড্রেসে করে নেয়। পরে যখন বুঝতে পারে আলকাতরার চক্করে তার দামি ড্রেস নষ্ট হলো, তখন আফসোস করে। তাই ফ্রিতে নিয়ে আফসোস করতে চাইছি না। জানিস আমার কি ইচ্ছে করছে? কি?
পরশ গাড়ি সাইড করেই পুতুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মিনিট দুয়েক পরে ছেড়ে দিয়ে বলে, এই কালার লিপস্টিক লাগাবি না। যদি লাগাস এভাবে আমার পেটে যাবে। পুতুল মনে মনে বলছে, তোকে আমি টিকটিকির পায়েস আর তেলাপোকার স্যাউপ খাওয়াবো। একবার শুধু সুযোগ পাই। নিজের হাজব্যান্ডকে গালি দিতে নেই হানি। হাজব্যান্ড না ছাই, বিয়ের খবর নাই হাজব্যান্ড। শালা লুচ্চা কথায় কথায় চুমু খায়। হাজব্যান্ডকে শালা বলতে নেই। শালা বললেই চুমু থেরাপি চলবে। পুতুল সাথে সাথে নিজের ঠোঁট হাত দিয়ে ঢেকে নিল। পরশ মুচকি হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। হাইওয়ের পাশে একটা রেস্টুরেন্টে সামনে এসে গাড়ি থামল। পরশ পুতুল গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে গেল। পরশ পুতুলের জন্য চেয়ার টেনে দিয়ে নিজেও একটা চেয়ার টেনে বসে পড়ল। বসার সাথে সাথে দুজন ওয়েটার খাবার সার্ভ করতে লাগল। পুতুল অবাক হয়ে বলে, আমরা তো কিছু অর্ডার করলাম না, তাহলে এরা এসব কেন দিয়ে যাচ্ছে? আজকে প্রশ্ন করার দিন না। আজকে তোর আর আমার ফার্স্ট ডেট। একের পর এক সারপ্রাইজ। তোমার সাথে ডেট মানে? ফার্স্ট ডেট তো দূর, তোমার সাথে সেকেন্ড ডেটও করব না। বউ রাগ না করলে রোমাঞ্চ করে মজা নেই, বুঝলি? এই যে তুই রাগ করেছিস, তোর নাক ফুলে গেছে, গাল ফুলে গেছে, এবার আমি টুকুস করে কামড় দিব। তোমার লজ্জা করে না এসব বলতে? এত বছর বিবাহিত ব্যাচেলার থাকার পর বউ কাছে পেয়ে যে পুরুষ লজ্জা পাবে, লজ্জা ও তাকে লজ্জা পাবে। আমি তোমার বউ না বোন, কতবার বলবো? পরশ টুকুস করে পুতুলের গালে একটা কিস করে সরে এসে বলে, এরপর বোন উচ্চারণ করলে ডিপ লিপ কিস করব। ছিহহ, তোমার কোন লজ্জা শরম নেই? পুরুষ যদি বউয়ের সাথে লজ্জা শরম দেখায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আর বৃদ্ধি পাবে না। আমরা এখানে কেন এসেছি? হানিমুন করতে, করবি চল। রেস্টুরেন্টে খেতে আসে খাবার সামনে রেখে জিজ্ঞেস করছিস কেন এসেছি? পুতুল খাবার খাওয়া শুরু করল। পরশ কিছু সময় পুতুলের খাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, তুমি এত অবুঝ কেন? এই পরশ যে তোমার পরশ পাওয়ার জন্য বেকুল হয়ে যাচ্ছে, তুমি কি তা বোঝ না? পরশের কথা শ্রবণ মাত্রই পুতুলের রন্ধ্রে রন্ধ্রে অদ্ভুত শিহরণ বয়ে গেল। পুতুল বা হাতে নিজের ওড়না মুঠ করে ধরল। পরশ কাচ্চি নিয়ে নিজ হাতে পুতুলের মুখে তুলে দিল। পুতুল কিছু না বলে তা মুখে তুলে নিল। দুলোকমা খাওয়ার পর পরশ বলে, তুই তো বেশ শেয়ানা। পুতুল একটু অবাক হয়ে বলে, মানে? আমার হাতে খাচ্ছিস অথচ আমাকে খাইয়ে দিচ্ছিস না বা? পুতুল বলে, তুমি আকাশের চেয়ে দ্রুত রং বদল করো। আকাশটা আবার কে? কচুর বাপে। তাহলে আমাদের ভবিষ্যৎ সন্তানের নাম কচু। এত সুন্দর নাম থাকতো, কচু রাখতে কেন হবে কচুর মা? পুতুল দ্রুত উঠে হাত পরিষ্কার করল। পরশ পুতুলের পিছু পিছু আসলো এই পেতনি দ্বারা। ক্লাইম্যাক্স এখনো বাকি বলেই শীষ বাজালো। সামনে তাকিয়ে দেখে শাওন। পুতুল শাওনের সামনে যেয়ে বলে, তুই আমাকে মিথ্যে কেন বলেছিস? মিথ্যে বলে আমার পরিবার থেকে আমাকে দূরে রেখে তোর কি লাভ হলো? এইভাবে বন্ধুত্বের প্রতিদিন দিলি। আমার কথাটা শোন, ওই অডিও ক্লিপ আমাকে তোর কাজিন জুলিয়া আপু দিয়েছিল, আর সব কথাও সেই শিখিয়ে দিয়েছিল। আর সে জানতো তুই কোথায় আছিস। আপু এসব করতে বলল আর তুই করলি। এর বিনিময়ে সে আমাকে আইফোন কিনে দিয়েছে। তখন তো অত বোঝার বয়স ছিল না। তারপর যখন মনে হলো তোকে সত্যিটা বলা উচিত, তখন নীরব ভাইয়ার জন্য আর বলতে পারিনি। আচ্ছা বন্ধু, সম্পর্কটা কি এতটাই ঠুনকো যে একটা আইফোনের কাছে বিক্রি হয়ে গেল? প্লিজ আমাকে ক্ষমা করে দে। পুতুল বের হয়ে চলে এসে গাড়িতে বসল।
পরশ বসেই ড্রাইভার শুরু করে দিল, তারপর বলল, সরি তোকে ভুল বোঝার জন্য, সরি তোর সাথে বাজে বিহেভিয়ার করার জন্য, সরি তোকে কষ্ট দেওয়ার জন্য, সরি আমার কারণে এত কিছু সহ্য করার জন্য। কত সরি বলবে? তোমার শরীর আচার বানিয়ে খাবো নাকি? আশ্চর্য! সারা জীবন সরি বলবো আর তুই শরীর আচার করে খেয়ে ফেলবি ব্যাস। 4 ঘন্টার জার্নির পর সাভারের গোলাপ গ্রামে এসে পৌঁছালো পুতুল আর পরশ। পুতুল তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পুতুল আশ্চর্য হয়ে বলে, সত্যি আমরা গোলাপ গ্রাম এসেছি। শোন, সামনে আগানোর জন্য একটা শর্ত আছে। পুতুল ভ্রুকুচকে পরশের দিকে তাকায়। গাড়ির পেছনের সিটে একটা প্যাকেট আছে, তুই গাড়িতে যেয়ে সেটা পরে আয়। পুতুল মানা করলো না, দ্রুত গাড়িতে যেয়ে দেখে রেড আর বাসন্তী কালারের একটা গাউন। পুতুল দ্রুত সেটা পরে বের হলো। পুতুল দু হাতে গাউন উঁচু করে ধরে সামনে এগিয়ে আসছিল। পরশ পেছনে থেকে হালকা করে পুতুলের চুলে টান দেয়। পুতুল দাঁড়িয়ে পিছু ঘুরবে। পরশ সামনে এসে বলে, 1 মিনিট, বলেই নিজের হাতে থাকা তাজা গোলাপের ক্রাউন পুতুলের মাথায় পরিয়ে দিয়ে বলে, একদম আমার রূপকথার পরি। পুতুল খুশি হয়ে বলে, মোবাইল দাও, সেলফি তুলব। সেলফি কেন জান? আমাদের প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি হচ্ছে, শো নো টেনশন। পুতুল মনে মনে বলে, এখন তোমাকে কিছু বলবো না বাছা ধন। এখন আমি উপভোগ করব। ঈষৎ কত ইচ্ছে ছিল এত এত গোলাপ সামনে থেকে দেখার। পরশ পুতুলের হাতের ভাঁজে নিজের হাত গুজে নিয়ে বলে, এই যে ভাবুক রানী, তুমি ভেবেই দিন পার করবে নাকি সামনে পা বাড়াবে? পুতুল হাঁটা শুরু করল। পরশ পুতুলের কানের কাছে মুখ নিয়ে বলে, শত গোলাপের রূপকে হার মানাবে আমার সদ্য ফোটা এই ব্যক্তিগত গোলাপ। কাটা মুক্ত, স্নিগ্ধ, সুন্দর আর মোহময়ী এই গোলাপের মাধুর্যে আমি যে নেশাগ্রস্ত হয়ে পড়েছি। সন্ধ্যার আবছা আলোয় হেলে দুলে হাঁটছে এক কিশোরী। হাত ভর্তি লাল গোলাপ, মাথায় তাজা ফুলের ক্রাউন, পরনে লাল রঙা ড্রেস, মুখশ্রী জুড়ে রয়েছে স্নিগ্ধ হাসি। মুগ্ধ নেত্রে চেয়ে আছে এক যুবক, প্রেয়সীর রূপে আর চাঞ্চল্যের প্রেমে পড়ছে বারংবার। সেই কবে কখন কিভাবে এই বাচ্চা মেয়ের প্রেমে পড়েছিল তা স্মরণ নেই। আজ শুধু দেখতে পাচ্ছে সেই বাচ্চা প্রেয়সী কিভাবে মনমোহিনী রূপে ধরা দিচ্ছে। পুতুল দৌড়ে এসে বলে, আমরা আজ এখানে থেকে যাব। তোর ইচ্ছে করছে? তাহলে হানিমুন সেরে ফেলি, কি বলিস? তুমি আমাকে বিয়ে কবে করলে? পরশ পুতুলের হাত ধরে বলে, চল আরো একবার বিয়েটা করে ফেলি। এবার তুই কবুল বলবি, আমিও কবুল বলবো। মনের লেনাদেনা তো সেই কবেই শেষ, এবার না হয় পুরোপুরি আমার করে দিবি নিজেকে। কি বলছো? বাবা, আম্মু, বড় আম্মু সবাইকে বলতে হবে না। তুই কি জানিস তুই নিজের অজান্তে আমার নামে নিজেকে সেই কবেই উৎসর্গ করেছিস? তুই আমার দলিল করা সম্পদ, একাদম আমার নিজস্ব সম্পদ। তুই নিজেই নিজেকে লিখে দিয়েছিস আমার নামে। কি বলো, কবে কখন? পরশ পুতুলের সামনে হাঁটু গেড়ে বসে বলে, মিসেস আহসান আহমেদ পরশ, হ্যাপি ম্যারেজ ডে। বাকি জীবনটা আমার সাথে কাটাবেন ম্যাম। 3 বছর আগে আজকের এই দিনে কন্ট্রাক্ট পেপারে সাইন করেননি, করেছিলেন ম্যারেজ পেপারে। পুতুল বোকার মতো তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সব ভুলে জড়িয়ে ধরল পরশকে। শক্ত করে জড়িয়ে ধরে বলে, আগে বলনি কেন? তুই কি তখন এই শান্ত পুতুল ছিলি? তুই ছিলি অশান্ত পুতুল। পুতুল পরশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি কিভাবে ভুল করতে পারি? আমি কেন বুঝলাম না আমার পরশ যে আমাকে কারো সামনে অশালীন ভাবে চলতে দিত না? সে কি আমাকে অন্য কারো হতে দিবে? আমার নিজের বোকামির জন্য আফসোস হচ্ছে ভাইয়া।
পরশ পুতুলকে ছেড়ে দিয়ে বলে, দিলি তো রোমান্সে বাহাত ঢুকিয়ে। এই মুহূর্তে তোর ভাইয়া বলতে ইচ্ছে হলো। সরি, অভ্যেস তো তাই। এবার তাড়াতাড়ি গালে চুমু দে, গলা জড়িয়ে বল, লাভ ইউ ডিয়ার হাজবেন্ড। বিয়ে করেছ চুরি করে আমাকে বোকা বানিয়ে। ঠিকঠাক বিয়ে করো, ঠিকঠাক আদর পাবে। তবে রে, দেখো আমি কিন্তু চিৎকার করব। আর কত চুমু লাগে তোমার? নিজেকে ইমরান হাশিম মনে করো নাকি? কথায় কথায় চুমু। প্রসঙ্গ যখন আসবে তোমার ঠোঁটে চুমু খাওয়ার, তখন আমি ইমরান হাশমির বড় ভাই। ছি, লুচু লুচু হয়েছি আমি তোমারই ঠোঁটের কারণে। কি শাস্তি দেব বলো? বাসায় যাব চলো তাড়াতাড়ি। উহু, আজ কবুল বলবি তারপর নিব। কবুল বকুল কবুল। পরশ পুতুলের বাহু ধরে নিজের একদম কাছে নিয়ে আসলো। পুতুলের চোখে চোখ রেখে বলে, তোমাকে পেয়েও হারিয়েছি, আর হারাতে চাই না। এখান থেকে বাসায় গেলে আমার বউ হয়েই আমার হাত ধরে যাবে। পরশের তুমি ডাক শুনলেই পুতুল কেমন এলোমেলো হয়ে যায়। নিজেকে শান্ত রেখে বলে, আমাদের কাবিন তো হয়েই গেছে, সে হিসেবে আমি তো তোমার বউ 3 বছর ধরে। সেটা শুধু আমি আর ছোট চাঁচু জানি। কিন্তু এবার আমি সবাইকে জানাতে চাই। আর ইসলামী রীতিতে বিয়েটা করে তোকে একবারে আমার করে নিতে চাই। পুতুলের কানের কাছে মুখ নিয়ে বলে, যাতে তুই বলতে পারিস তোর পরশে প্রেম। তোমার মন থেকে পুরো শরীর জুড়ে আমার পরশ একে দিতে চাই। জ্বালিয়ে দিতে চাই ভালোবাসার আগুনে। তুমিও রেডি হও সে দহনের লেলিহান দাবানলে নিজেকে উজাড় করে দিতে। পুতুল পরশের হাত খামছে ধরল। এখনই এই অবস্থা তাহলে? পুতুল দ্রুত গতিতে হেঁটে গাড়িতে যেয়ে বসল। পরশও এসে বসে ড্রাইভার করা শুরু করল। প্রায় 2 ঘন্টা পর একটা বিশাল বড় মসজিদের সামনে থামালো গাড়ি। পরশ পুতুলের দিকে তাকিয়ে বলে, সুন্দর করে মাথায় ওড়না পর। সবাইকে ছাড়া এভাবে বিয়ে করা কি ঠিক হবে? তুই আমার বউ, আর বউকে বিয়ে করতে কাউকে লাগে নাকি? পুতুল বের হলো গাড়ি থেকে। তাকিয়ে দেখে সেখানে তার বড় আম্মু, তার বাবা, পরাণ আর পরশের কিছু বন্ধুরা। পুতুল লজ্জায় মাথা নিচু করে রাখল। কাল বিলম্ব না করে বিয়ে সম্পন্ন করল। সবাই পুতুল আর পরশকে উইশ করছে। নীলুফা বেগম বললেন, ধুমধাম করে অনুষ্ঠান করে আমার বৌমাকে ঘরে তুলতাম, পাগল ছেলেটা সে সুযোগ দিল না। মনে হচ্ছে ওর বউকে কেউ চুরি করে নিয়ে যাবে। সবাই মিলে একটা রেস্টুরেন্টে বসে রাতের ডিনার করল। সবাই বেশ আনন্দিত। পরশ পুতুলকে রেখে সবাই চলে গেল। পরশ পুতুলকে বলে, মিসেস পরশ, আপনার অনুভূতি কেমন? অনুভব করতে দিলে তো অনুভূতি বলবো। কি হলো, এটা সত্যি নাকি স্বপ্ন সেটা ভাবতে ভাবতেই আমার মাথা হ্যাং। তোর মাথায় শুধু আমাকে নিয়ে ভাববি আর আমার কথাই চিন্তা করবি। এবার চল বাসায় যাব। না আমি বাসায় যাব না। পুতুলকে কোলে তুলে বলে, তুই যাবি না, আমার বউকে নিয়ে আমি যাব। নামাও, সবাই দেখছে। দেখলে দেখুক, তাতে কি? নিজের বউকে কোলে নিয়েছি, অন্যের বউকে না। পরাণ আর পরশের বন্ধুরা মিলে বাসর ঘর সাজাচ্ছে। জুলিয়া বলে, এখানে কি হচ্ছে? কার বিয়ে? পরশের এক বন্ধু বলে, আপনি কে? আমি এ বাড়ির বড় বউ। তাহলে তো আপনার জানার কথা এখানে কি হচ্ছে। আরেকজন বলল, ভাবি হয়তো মজা করছে। তাই না ভাবি? পরাণ বলল, তুমি ওদের জন্য নাস্তা রেডি করো, আমি আসছি। জুলিয়া কিছু বলতে যেও চুপ হয়ে গেল। রুম থেকে বের হয়ে কাজের মেয়েকে নাস্তা বানাতে বলে নিজের রুমে চলে আসলো। মনে মনে বলছে, সবাই আমাকে কেমন একলা করে দিল। আমি সব কেড়ে নিতে যেয়ে নিজেই নিঃস্ব হলাম।
পরাণ জুলিয়ার পাশেই বসল একটু দূরত্ব রেখে। আজ পরশ আর পুতুলের বিয়ে হয়েছে, তাই ওদের জন্য সামান্য আয়োজন। বাহহ, আর এই কথাটা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করল না। সেই অধিকার তুমি নিজ হাতে নষ্ট করেছ। আমি আর আপনাদের সুখে কাটা হব না। আজ এক্ষুনি চলে যাব। বলেই লাগেজে কাপড় রাখা শুরু করল। পরাণ এসে জুলিয়া হাত ধরল। তোমাকে আমি আটকাবো না, আমার সেই অধিকারও নেই। তবে আর কয়েকটা দিন পড়ে যাও। আমি চলে যাওয়ার পর কেউ তোমাকে আটকাবে না। এতদিন পর বাড়িতে একটু আনন্দ এসেছে, এটাকে নষ্ট করো না। তোমার কাছে অনুরোধ করছি, আর কিছুদিন সহ্য করো। জুলিয়া হুট করে পরাণকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। কিছু সময় পর কান্না জড়ানো কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আপনি চলে গেলে আমি একা হয়ে যাব। আমাকে একটা সুযোগ দিন, আমি নিজেকে শুধরে নেব। নিজের লোভ আর হিংসের কারণে আজ আমি সর্বহারা হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। একটা সুযোগ দিন আমাকে। পরাণ জুলিয়ার কপালে চুমু দিয়ে বলে, চলে যেতে চাইলে যাও, আমি তোমাকে আটকাবো না। তবে থাকতে হলে এক বিন্দু ও তোমার ভাগ কাউকে দেব না। তোমার রাগ সহ্য করতে করতে কবে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি জানা নেই। তোমাকে স্বাগতম আমার হৃদয়ে। তবে শর্ত হলো সারা জীবন থাকতে হবে। জুলিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মানুষটা এত ভালো, এত কিছু জানার পরেও তাকে ক্ষমা করে দিল। জুলিয়া আস্তে করে বলে, আমরা আমাদের অতীতকে বিসর্জন দিলাম। আমরা দুজন মিলে অন্য রকম এক ভবিষ্যৎ গড়ব। পুতুল বাসায় আসতেই নীলুফা বেগম আর সুফিয়া বেগম নিজের সাথে নিয়ে গেল। কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। নীলুফা বেগম পুতুলের দিকে পেটিকোট আর ব্লাউজ এগিয়ে দিয়ে বলে, যাও চেঞ্জ করে আসো। বড় আম্মু, আমি আর শাড়ি। তুমি আর শাড়ি? আমি শাড়ি সামলাতে পারবো না। তোকে সামলাতে হবে না। কথা কম, যা চেঞ্জ করে আয়। পুতুল চেঞ্জ করে এসে শরীরে ওড়না প্যাঁচিয়ে রাখল। সুফিয়া বেগম বলে, ভাবি আমার মেয়েটা, সেই বাচ্চা মেয়েটা আজ এত বড় হয়ে গেছে। তোর বাচ্চা মেয়েটা এখন আমার বাচ্চা ছেলেটার বউ। আমার অনেক শখের পুতের বউ। আজকে আমার ছেলের বউকে আমি মন মতো সাজাবো। জুলিয়া দরজার বাহিরে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য সবার কাছ থেকে দূরে সরে গেছে। নীলুফা বেগম বললেন, বাহিরে না দাঁড়িয়ে থেকে ভেতরে আসো। আমরা নিজের মানুষ, আর সন্তানরা ভুল করবে তাই বলে তাদের পরতো করে দেয়া যাবে না। জুলিয়া ভেতরে এসে নীলুফা বেগমকে জড়িয়ে ধরে বলে, সরি ফুপ্পি, আজকে আনন্দের দিন, তাই শুধু আনন্দ করবে। কোনো সরি টরি না, এবার তোমার ছোট জাককে বউ সাজাতে সাহায্য করো। তিনজন মিলে পুতুলকে সুন্দর করে বউ সাজিয়ে দিল। জুলিয়া পুতুলকে পরশের রুমে দিয়ে গেল। পুতুল আশেপাশে তাকিয়ে অবাক। নেচে নেচে বলে, পুতুল তোর বাসর ঘর একদম ড্রিমের মতো সাজিয়েছে। দিল খুশ কার দিয়া। বিয়ে না হলে তো এত সুন্দর বাসর ঘর তোর জন্য কেউ সাজাতো না। আহারে, বিয়ে হওয়ার পর আমি পেলাম সাজানো বাসর ঘর। তোমরা দেখো গো আসিয়া, পুতুলের বিয়ে হইছে হঠাৎ করিয়া। পুতুল নিজের ফোনে একের পর এক পিক তুলছেই। কতক্ষণ পর নিজের মোবাইলে গান ছাড়ল। তোমরা দেখ গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি। এগো সোহাগ ও চন্দন ও দিলা ছিটাইয়া ছিটাইয়া, গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পরশ রুমে ঢুকে পুতুলের নাচ থেকে আস্তে করে দরজা বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হঠাৎ পুতুলের চোখ পরশের দিকে পড়ায়। পুতুল বলে, এই তুমি নাচবে না?
আমি কেন নাচব? আমি সুস্থ মানুষ, মেন্টাল না। তুমি কি আমাকে পাগল বলছো? তোকে পাগল বলতে পারি। তোর আজ বিয়ে হয়েছে, কই তুই বড় করে ঘোমটা দিয়ে বসে থাকবি? তোর হাজবেন্ড এসে ঘোমটা তুলে তোর লজ্জা রাঙা মুখ দেখবে, তা না তুই ধেই ধেই করে নাচছিস। আসলে পাগল আমি। ওহ সরি ভাইয়া, আমার মনে ছিল না। কি কইলি? সরি জামাই। শুনো, এত সুন্দর করে সাজানো দেখে নাচ চলে আসছে, তাতে আমার কি দোষ? আর আমার লজ্জা লাগছে না? আমি কি করব? বিয়ে অন্য কারো সাথে হলে কি আমার লজ্জা লাগতো পরশ ভাই? থুক্কু মুক্কু জামাই, প্রাণের স্বামী, হাবি, সুইটু, হানি, জান। বাসর ঘরের ফিলটাই মাটি করে দিলি। কি নিব্বি আমার কপালে জুটল। শোন, তুমি রুম থেকে বের হও, আমি ঘোমটা দিয়ে বসি। এবার আর নাচব না। থাক, আর দরকার নেই। দরকার নেই মানে? আলবাত দরকার আছে। সবাইকে বলবো না তুমি ঘোমটা তুলেছ, আমাকে গিফট করেছ। যাও রুমের বাহিরে। বুড়ো হলে নাতি নাতিদের কি গল্প শোনাবো? বাসর করতে পারলাম না, সে নাতি নাতনিতে চলে গেছে। বাহ, আগে তো ছেলে মেয়ে ডাউন দিতে হবে, তারপর নাতি নাতনি। কথা কম বলো, রুমের বাহিরে যাও, আমি লজ্জা পাওয়ার অভিনয় করছি। পরশ বাহিরে যেয়ে বলে, এবার আসো। আসো। পরশ ধীর পায়ে পুতুলের কাছে যেয়ে বসল, আস্তে করে ঘোমটা তুলল। মেরুন রঙের কাতান শাড়ি শরীর জুড়ে আছে, সাথে স্বর্ণের অলংকার। পরশ অপলক দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়ে আছে। নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা লকেট সহ চেইন বের করে পুতুলের গলায় পরিয়ে দিল। পরশের হাত পুতুলের ঘাড়ে টাচ করতেই পুতুল কেমন কেঁপে উঠল। পরশ পুতুলের গলার অন্য সব অলংকার খুলতে লাগলো, আস্তে আস্তে সব খুলে ফেলল। পরশ হুট করে পুতুলের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এই কি করছো? আমার সুরসুরি লাগবে, উঠো। পরশ পুতুলের মাথায় হাত দিয়ে নিচু করে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। পুতুল পরশের পাঞ্জাবি খামচে ধরল। পরশ পুতুলের কানের কাছে মুখ নিয়ে বলে, আজ আমার স্পর্শে লেপ্টে যাবে তোর শরীরের প্রতিটি কোণা। ভালোবাসায় সিক্ত করে তোকে ভাসিয়ে নিয়ে যাব উত্তাল প্রেমের জোয়ারে। ঠিক যেভাবে আমার পরশে তুই উন্মাদ হবি, আমিও তোর পরশের উন্মাদনায় হারিয়ে যেতে চাই। এরপর আমি বলবো তোর পরশে প্রেম। ধীরে ধীরে পরশের স্পর্শ গভীর থেকে গভীর হতে লাগল। রাতের নীরবতার সাথে দুজন মানবীর শ্বাসের ঊর্ধ্ব গতির শব্দ মিলেমিশে একাকার। আজ জেনে দুজনে হারিয়ে যাচ্ছে দুজনের মাঝে। দুটি দেহ মিলেমিশে একাকার। এ যেন ভালোবাসার পূর্ণতার মাধুর্য। জুলিয়া রুমে এসে দেখে পরাণ ঘুমিয়ে আছে। জুলিয়া আস্তে করে পরাণের পাশে শুয়ে পেছনে থেকে পরাণকে জড়িয়ে ধরল। পরাণের কানের কাছে মুখ নিয়ে বলে, এই শুনছেন, আমার না আপনার স্পর্শ পেতে ইচ্ছে করছে। আপনি জানেন আজ পর্যন্ত আমাকে কেউ স্পর্শ করেনি। এই যে গোলাপের মতো ঠোঁট আজও শুকনো, কেউ চুমু খায়নি। আপনি কি শুনতে পাচ্ছেন? জোর করেও তো 2-4টা চুমু খেতে পারতেন। জুলিয়া ভেবেছিল পরাণ গভীর ঘুমে, তাই এসব বলছিল। পরাণ আস্তে করে জুলিয়ার দিকে ঘুরে কোনো কথা না বলেই জুলিয়ার ঠোঁট আঁকড়ে ধরল নিজের ঠোঁট দিয়ে। জুলিয়া পরাণের শার্ট শক্ত করে আঁকড়ে ধরল। প্রায় 5 মিনিট পর ঠোঁট ছেড়ে দিয়ে জুলিয়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এত সুন্দর করে চুমু খেতে বলার পরও চুমু না খেলে পাপ হবে। জুলিয়ার হার্ট বিট ফাস্ট হচ্ছে।
আপনার এলোমেলো হার্টবিট কিন্তু আমাকে এলোমেলো করে দিচ্ছে মিসেস। যদি গভীর আদর দেই তাহলে কি খুব অন্যায় হবে? জুলিয়া পরাণকে জড়িয়ে ধরল শক্ত করে। পরাণ জুলিয়াকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে বলে, আজ তবে হোক স্বামী স্ত্রী সম্পর্কের পূর্ণতা। তোমার দেহ জুড়ে ছড়িয়ে পড়ুক আমার স্পর্শের মাদকতা। সুফিয়া বেগম বলেন, শোন, তোমাকে একটা কথা জানানোর ছিল। পলাশ বেগম সুফিয়া বেগমের কোলে মাথা রেখে বলে, আমি জানি তুমি কি বলতে চাও। মাহমুদ সাহেব তোমার প্রাক্তন, তাই তো? হ্যাঁ, এটাই। মানুষের অতীত থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তুমি আমার স্ত্রী হওয়ার আগে সে তোমার ছিল, কিন্তু আমার হওয়ার পর তুমি শুধু আমার। তোমার থেকে কখনো আমি কোন খারাপ আচরণ বা অবহেলা পাইনি, তাই ওসব অতীত ঘেঁটে আমার লাভ নেই। তুমি সত্যি অনেক ভালো। তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি ধন্য। মাহমুদের সাথে আমার পরিবার অন্যায় করেছে, তারপরও মাহমুদ আমার মেয়েকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, তাই আমি একবার ওর কাছে ক্ষমা পেতে চাই। আচ্ছা, আমরা দুজনেই যাব। এই সুযোগে হানিমুন সেরে ফেলব, কি বলো? এই বয়সে এসেও তোমার রসিকতা গেল না? এখন ওসবের বয়স আছে নাকি? কি যে বলো! যত বয়স বাড়ে প্রেম তত মাখো মাখো হয়। আমার তো মনে হচ্ছে এই সেই পিচ্চি সুফিয়া, যাকে প্রথমবার স্পর্শ করার পর কারেন্ট শকর খাওয়ার মতো কেঁপে উঠেছিলাম। চুপ করো, লজ্জা করে তো নাকি? এই বয়সে তুমি লজ্জা পেতে পারো আর আমি রোমাঞ্চ করতে পারবো না? তা হবে না, তা হবে না। হানিমুনে যাব কক্সবাজার, এটাই ফাইনাল। লজ্জা করে না তোমার? মেয়ের হানিমুনে যাওয়ার সময় তোমার বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। তুমি সাথে থাকলে বয়সের কথা ভুলে যাই মাসুকা। সূর্যের তপ্ত রোদ ফুটে উঠেছে। জানালার সাদা পর্দা ভেদ করে পুতুলের চেহারায় খেলা করছে। পিটপিট করে চোখ খুলে আর মোড়া ভাঙতেই নিজের দিকে তাকিয়ে নিজের শরীরে ভালোভাবে চাদর দিয়ে ঢেকে নিয়ে এদিক সেদিকে তাকালো। হঠাৎ চোখ পড়ল বেড সাইড টেবিলের উপর রাখা রঙিন কাগজের উপর। হাত বাড়িয়ে কাগজ নিল। ডিয়ার পিচ্ছি বউ, উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে টেবিলের উপরে রাখা মেডিসিন খেয়ে নিও। আমার কেসের তদন্ত আছে, জরুরি না হলে 1 সপ্তাহ বাসা থেকে বের হতাম না। তবে চিন্তা করো না বউ পাখি, এরপরে ডাবল সময় দিব তোমাকে, লাভ ইউ জানবো। কাগজটা হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 11টা ছুঁই ছুঁই। মনে মনে বলে, পুতুল কি বাচ্চি, এত বেলা করে কেউ ঘুমায়? ছি, এখন সবার সামনে কি করে যাব? সবাই কি ভাববে? সবাই নিশ্চয়ই বুঝে যাবে রাতে আমরা ওসব করেছি। এই মুখ পরিবারের সামনে কি করে দেখাবো? এমন সময় সশব্দে ফোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে ডিয়ার হাজব্যান্ড লেখাটা। পুতুল কল রিসিভ করেই বলে, আমাকে কেন উঠাওনি? আমি কিভাবে সবার সামনে মুখ দেখাবো? ওরা তো সব বুঝে যাবে। কি বুঝে যাবে? আরে রাতে যে সব হলো। কি সব হলো বউ? ঠোঁট কাটা, শরম নাই তোমার? আমার শরম তোমার ঠোঁটে? আরে বোকা, কেউ কিছু বুঝবে না, ফ্রেশ হয়ে যাও, নাস্তা করো। এই ওয়েট ওয়েট, তুমি আমাকে প্রপোজ করলে না আর সব করে ফেললে? কিসের প্রপোজ? 3 বছর আগের বিয়ে করা পুরনো বউকে আবার প্রপোজ? এখন শুধু মাখো মাখো ভালোবাসা হবে, যাতে দ্রুত স্পর্শিয়ার আগমন ঘটে। কি বললা তুমি? মাখো মাখো আদর শেষে আরেকটা বিয়ে করবা? চুপ করো বলদি, আমাদের মেয়ের নাম রাখবো স্পর্শিয়া। আমার আগে ছেলে হবে, নাম হবে স্পর্শ। ওলে যান, যা হবে দেখা যাবে, তার জন্য ভরপুর আদর দিতে হবে। রাতে আসছি বউ পাখি। এখন উঠো। পুতুল মোবাইল কেটে দুহাতে মুখ ঢেকে রাখল।
কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। পুতুলকে দেখে জুলিয়া এগিয়ে এসে বলে, কিরে, সারা রাত আমার দেবর বুঝি তোকে ঘুমাতে দেয়নি? পুতুলের চোখ বড় বড় হয়ে গেল। বোকার মতো বলে, তুমি জানলে কি করে? পরশ যাওয়ার সময় আমার কানে কানে বলে গেছে। ছি, এই লোকটার লজ্জা শরম বলতে কিছু নেই, মানসম্মান রাখলো না। আরে তুই বোকা নাকি? এসব বলতে হয় তোকে দেখেই বুঝে গেছি। পুতুল লজ্জায় মাথা নুইয়ে ফেলল। জুলিয়া পুতুলের কানে কানে বলে, আরে কাল রাত তো আমারও বাসর রাতই ছিল, এতদিন পর কেন? আর তুমি আমার সাথে ভালো বিহেভিয়ার করছো। আমি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নিয়েছি। নীলুফা বেগম বলেন, দুই ঝা সারাদিন গল্প করতে পারবে, আগে তোমার ছোট যাকে কিছু খেতে দাও। পলাশ সাহেব পরশকে বলল, তুমি এই কেসের তদন্ত থেকে সরে দাঁড়াও। চাচ্চু, তুমি কি বলছো? আমি কত ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করেছি, এখন বলছো সরে দাঁড়াতে? আমি বাবা হয়ে নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি নিতে পারবো না। তুমি ভালো করেই জানো সরকার পক্ষের লোক ওরা, ওদের ক্ষমতা অনেক। তোমার কিছু হয়ে গেলে আমার মেয়েটা। চাচ্চু, এটাই আমাদের কাজ, আমি এত দূর এগিয়ে এখন পিছু হটব না। একজন বাবা হিসেবে তোমাকে অনুরোধ করছি, প্লিজ, আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার। আমি যদি নিজের দায়িত্ব পালন করতে যেয়ে মারা যাই, তাহলে আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েন। পলাশ সাহেব ঠাটিয়ে একটা চর বসিয়ে দিল পরশের গালে। তোমার কাছে কি মনে হয় সব কিছু এত সহজ? আমি আমার প্রফেশনের সাথে গাদ্দারি করতে পারবো না। আমার কাছে প্রমাণ আছে, আর কিছু সংগ্রহ করেই এই কেস পুরোপুরি আমার দখলে। আমি তোমাকে এই কেসের তদন্ত থেকে এই মুহূর্তে বহিষ্কার করলাম। চাচ্চু, এসবের কোন মানে হয়? ডোন্ট কল মি চাচ্চু, এটা অফিস, আর এখানে আমি তোমার সিনিয়র অফিসার। পরশ রেগে অফিস থেকে বের হয়ে গেল। পুতুল নিজের রুমে কতক্ষণ বসে থেকে মোবাইল নিয়ে পরশকে কল করল। পরশ রিসিভ করেই বলে, সব ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা আজ সাজেক যাব। কিন্তু কেন? বিয়ের পর মানুষ সাজেক যায় কেন জানিস না? না, কেন যায়? মধুচন্দ্রিমা করতে। এবার রেডি হ, আমি আসছি। তাহলে কাল রাতে কি করলে? কাল রাতে টেইলর ছিল, পিকচার এখনো বাকি, মেরি জান। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে আয়। পুতুল রেডি হয়ে সুফিয়া বেগমের রুমে আসলো। কিরে, কিছু বলবি? আম্মু, পরশ ভাই বলেছে রেডি হয়ে বের হতে, আমরা নাকি সাজেক যাব। নাউজুবিল্লাহ, নিজের স্বামীকে ভাই ডাকছিস কেন? আর যদি ভাই ডাকতে শুনেছি তো তোর খবর আছে। সরি, মনে থাকে যেন। আর হ্যাঁ, তোর বড় আম্মুর কাছে বলে যাস কিন্তু। সবার থেকে বিদায় নিয়ে নিচে আসতেই দেখে পরশ দাঁড়িয়ে আছে। ভেতরে আসলে কি হতো? তোর রেডি হতে মিনিমাম আরো 2 ঘন্টা সময় বেশি লাগতো। আমার এত সময় লাগে না, জানোই তো আমি ন্যাচারাল বিউটি। কথা কম বল আর গাড়িতে বসো। পরশ নিজেই ড্রাইভিং করছে, যদিও তারা সায়দাবাদ থেকে বাসে যাবে। তুমি না বললা তোমার জরুরি কাজ আছে? শ্বশুর আমাকে ছুটি দিয়ে দিয়েছে। হিটলার শ্বশুর জুটেছে কপালে। লজ্জা করে না নিজের চাচ্চুকে হিটলার বলতে? একটুও করে না। আচ্ছা, সেসব কথা ছাড়ো। ঠোঁটে এত লিপস্টিক যে দিয়েছি সেটা স্বাস্থ্যসম্মত তো? মানে কি, এটা কি খাবার জিনিস নাকি? বলেই ঠোঁট হাত দিয়ে ঢেকে রাখল। পৃথিবীর সবচেয়ে টেস্টি খাবার তোর ঠোঁটের লিপস্টিক, বাকি সবকিছুর স্বাদ পানসে। তবে লিপস্টিক ছাড়াও তোর ঠোঁট সেই লেভেলের টেস্টি।
পুতুল অন্য দিকে ঘুরে ঠোঁটে হাত দিয়ে ঢেকে রাখল। পরশ বলে, বউজান এদিকে তাকাও, এখন তো এই স্বাদ নেব না। বাসে ওঠার পর। এখন তোমার ঠোঁট নিরাপদ সুইটি। পুতুল মুখ থেকে হাত সরিয়ে বলে, সুইটি আবার কে? তুমি কি পরকীয়ায় আসক্ত? সেই মেয়ের নাম নিশ্চয় সুইটি। হায়রে আমার কপাল পুরল রে, কি সর্বনাশ হলো আমার। চুপ, কি বাজে বকছিস? সুইটি তো ভালোবেসে তোকেই বললাম। নিব্বি বউ বিয়ে করে এই জ্বালা কইলে চন্দ্রবিন্দু বুঝে। জুলিয়া কাভার্ডে কাপড় রাখছিল আর রাতের মোমেন্টগুলো মনে করে লজ্জা পাচ্ছিল, একা একা মুচকি মুচকি হাসছিল। পরাণ ধীর পায়ে এসে জুলিয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, আমার বিউটিফুল ওয়াইফের জন্য বিউটিফুল বেলিফুলের গাজরা। অনুমতি দিলে তার খোপায় পরিয়ে দিতাম। নিজের বউকে গাজরা পরাতে অনুমতি লাগে? আপনার বউ আপনার ব্যক্তিগত সম্পদ। আপনার যা ইচ্ছে করতে পারেন। পরাণ জুলিয়ার চুলে গাজরা পরিয়ে দিয়ে বলে, হায় তোমার সৌন্দর্যের কাছে এই ফুলও ফিকে পড়ে গেছে। আচ্ছা, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? না হওয়ার কোন কারণ আছে? আপনি তো পুতুলকে বিয়ে করতে চেয়েছিলেন। পরাণ জুলিয়াকে কোলে তুলে নিয়ে বেডে বসল। তারপর বলল, তা তো তুমিও পরশকে বিয়ে করতে চাইতে, কিন্তু পরে আমি বুঝেছি সেটা আমার জেদ আর লোভ, সেখানে কোনো ভালোবাসা নেই। ঠিক সেভাবেই আমারও কোন ভালোবাসা ছিল না, শুধু ছিল রাগ আর ঘৃণা। আমরা আমাদের অতীতকে আর স্মরণ করব না, বরং ভবিষ্যৎকে রঙিন করে সাজাবো। সময়ের স্রোতে কেটে গেছে 5 বছর। স্পর্শ বাবা এদিকে আসো, তুমি না লক্ষ্মী বাবা আম্মুর কথা শুনবে না। আম্মু আমি আর খাবো না। স্পর্শ খাবো না মানে কি? খেতে হবে তো বাবাই। পলাশ সাহেব বললেন, আজ তো কেসের শুনানি, রেডি হয়ে নে, যেতে হবে তো। কেস? কিসের কেস বাবা? আর কিসের শুনানি, কিসের আইন? যে আইন 4 বছর ধরে আমার হাজব্যান্ডকে খুঁজে বের করতে পারল না, যে আইন আজও এটা নিশ্চিত করতে পারল না আমার হাজব্যান্ড জীবিত আছে নাকি মরে গেছে, সেই আইনের কাছে আমি যাব না। একটা জলজ্জান্ত মানুষকে গুম করে ফেলল। আমার ছেলে যখন বড় হয়ে তার বাবার কথা জানতে চাইবে, কি উত্তর দেব? মানুষ মারা গেলে তো তার লাশ থাকে, কবর দেখে নিজেকে সান্ত্বনা দেয়া যায়। কিন্তু আমার কাছে কোন সান্ত্বনা নেই। আমি বছরের পর বছর এই অপেক্ষায় কাটাচ্ছি, একদিন আমার হাজব্যান্ড ফিরে আসবে। কি অদ্ভুত! এই ভাবনা রাতে আমাকে ঘুমাতে দেয় না। রাতের বেলা একটা কুকুর ডাকলেও মনে হয় ও হয়তো আসছে। এই রাতে কুকুর তো এমনি এমনি লাউড করবে না। কোথাও অজ্ঞাত লাশের খবর শুনলে ছুটে যাই এই আশায় শেষবারের মতো তার মুখটা হয়তো দেখব। সারাদিন পত্রিকার পাতায় আর নিউজ চ্যানেলে চোখ রাখি, হয়তো তার কোন খোঁজ পাব। আপনার আইন আমাকে 5 বছরে সেই সংবাদটুকু এনে দিতে পারেনি। আমার ছেলে বড় হয়ে এই সমাজ আর রাষ্ট্রের মানুষের কাছে যখন প্রশ্ন তুলবে, আমার বাবাকে কেন গুম করা হলো, সত্যের পথে লড়াই করাটাই কি ছিল আমার বাবার ভুল, তখন কি উত্তর দেবে আপনার আইন? সবার বাবা আছে, আমার ছেলেটা সেই বাবা নামক মানুষটার ভালোবাসা থেকে বঞ্চিত। আপনার আইন কি সেই ভালোবাসা পূরণ করতে পারবে? তাই আমি আর যাব না কোন শুনানিতে। এই শহরের দেয়ালে দেয়ালে ছাপিয়ে দেব। এই শহরে বিচার নেই, এই শহরে জলজ্জান্ত মানুষকে গায়েব করে ফেলা যায়, যেন কখনো তার অস্তিত্বই ছিলই না। স্বামীহারা স্ত্রী আর বাবা হারা সন্তানের আর্তনাদে কেঁপে উঠবে এই ইট পাথরের দেয়াল। পলাশ সাহেব আর কিছু না বলে বের হয়ে গেলেন। দিন ফুরিয়ে রাতের আধারে ঢেকে গেছে শহর।
স্পর্শকে নীলুফা বেগমের সাথে ঘুম পাড়িয়ে রেখে এসেছে পুতুল। রাতের নীরবতা আর ভেতরের যন্ত্রণা তা জেনে পাল্লা দিয়ে বাড়ে। অথচ রাতের আধার কেটেই সূর্য উঠবে, আর আমার জীবন সেই আলোতেও আধারে ঢেকে থাকবে। ছাদে দাঁড়িয়ে টিমটিম করে জ্বলতে থাকা চাঁদের দিকে আনমনে তাকিয়ে আছে পুতুল। মনে মনে বলছে, আমরা ভালোবাসি ভালো থাকতে, অবশেষে ভালোবাসা থাকলেও ভালো থাকা আর হয় না। চোখ বন্ধ করতেই ভেসে উঠল অতীতের কিছু মুহূর্ত। আমরা বাসে কেন যাচ্ছি? এই যে নাইট কোচ বেড সিস্টেম, এটা এনজয় করতে। অনেক আগেই ইচ্ছে ছিল, কিন্তু তখন বউ ছিল না। এখন বউ আর ইচ্ছে দুটোই আছে, তাই ইচ্ছে পূরণ করে ফেললাম। কিয়া পাতা কাল হো না হো। পুতুল পরশের মুখে হাত দিয়ে বলে, সুন্দর মুহূর্তে অসুন্দর কথা শুনতে চাই না। পরশ পুতুলের হাত সরিয়ে পুতুলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়ে বলে, কখন থেকে তোর ঠোঁট জোড়া আমার ঠোঁটকে ডাকছে। পুতুলের মাথা পরশের বুকে। পরশ পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পুতুল বলে, সব কিছু কেমন স্বপ্নের মতো লাগছে। এত কিছুর পরেও আমি তোমাকে পেলাম। আমরা এক হলাম। এসব স্বপ্ন নয় তো? কাল রাতের এত আদরের পরেও বলছো এসব স্বপ্ন নয় তো? একবার সিলেট চলো, তোমাকে এত ভালোবাসা দেব যে এই স্বপ্নের ঘোরে পড়ে যাবে। ইস, তোমার মুখে তুমি ডাক শুনলে হৃৎস্পন্দন থমকে যায়। আমার তুমি একটাই, তুমিহীন আমি নিঃস্ব। জানো, তুমি তখন ক্লাস 8-এ পড়ো, কোচিং থেকে ফিরছো, আমি মোড়ের দোকানে বসে আছি। তুমি হেসে হেসে কথা বলছো আর সামনে এগিয়ে আসছো। ওই মুহূর্তে আমার হৃদয় বলেছে, এই পুতুল শুধুই তোর। তোমার সাথে একটু রাগারাগি করতাম শুধু দূরত্ব ধরে রাখার জন্য। কাছাকাছি আসলেই অসময়ে ভুল কিছু হয়ে যাবে এই ভয়। তোমার এলোমেলো চলাফেরা কতবার আমাকে এলোমেলো করেছে। হুটহাট আমার রুমে যখন আসতে, আমি ওই মুহূর্তে নিজেকে সামলে তোমার উপর রাগ দেখাতাম। কারণ আমার পুতুল রানীকে আমি অসময়ে ছুঁয়ে দিতে চাইনি, কিন্তু আমার বেহায়া মন বারবার তোমাকে ছোঁয়ার বাহানা খুঁজত। যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যেতাম, তখন তোমার ঠোঁটে আর গালে ভালোবাসা এঁকে দিতাম। পুতুল পরশকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার প্রতি ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে পেরেছি তোমার থেকে দূরে এসে। অসহ্য লাগত সব কিছু। কলেজ ক্যাম্পাসে কোন কাপল দেখলে সেখানে তোমাকে আর নিজেকে ইমাজিন করতাম। রাতের পর রাত কেঁদে কাটিয়ে দিতাম। মনে হতো তোমার জন্য আমি আমার সব হারিয়েছি। পরশ পুতুলের কপালে চুমু দিয়ে বলে, আদরের পুতুল বউ, বাকি জীবন এই পরশের পরশ তোমায় আগলে রাখবে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে। সকালে ঘুম থেকে উঠে চোখ মেলতেই পুতুল বলে, আমি রুমে আসলাম কি করে? আমি তো বাসে ছিলাম। জানপাখি বাস স্টেশনে আসার পর ঘুমন্ত বউকে কোলে করে নিয়ে আসছি। আমাকে ডাকলে না কেন? আমার ঘুমন্ত পরীটাকে ডাকতে ইচ্ছে করেনি তাই। এবার আসো বলেই পুতুলকে কোলে তুলে বারান্দায় নিয়ে আসলো। বাহিরে মনোরম দৃশ্য দেখে পুতুল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, মনে হচ্ছে আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার। পরশ পুতুলকে দাঁড় করিয়া পেছনে এসে দাঁড়ালো। পুতুলকে বুকের মাঝে নিয়ে বলে, আমরাও এভাবেই মিলে যাব একে অপরের সাথে। পুতুল সামনের দিকে ঘুরে পরশকে জড়িয়ে ধরল। পরশ আবার পুতুলকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। পুতুলকে বেডে শুয়ে দিয়ে আদরে ভরিয়ে দিতে লাগলো। কি করছো এই সকাল বেলা? বিয়ের পর বউকে আদর করতে সকাল বিকেল লাগে নাকি? বিয়ের পর যখন খুশি তখন আদর। আর এখন তো আমরা হানিমুনে, মানে বুঝতে পারছো বউজান, 24 ঘন্টার 22 ঘন্টাই আদর। এই স্নিগ্ধ সকাল যেন সাক্ষী রইল তাদের মিলনের।
ঘণ্টা খানিক পর পুতুল ওয়াশরুম থেকে বের হয়ে বলে, সারাদিন আমাকেই খাবে নাকি খাবারের ব্যবস্থাও করবে? আমার তো তুই হলেই হয়, তবে যাচ্ছি তোর জন্য কোন খাবারের ব্যবস্থা করতে। আমি না ফেরা পর্যন্ত রুমের দরজা খুলবি না। পুতুলের কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। হঠাৎ জুলিয়া পুতুলের কাঁধে হাত রাখল। পুতুল চিৎকার দিয়ে বলে, যেও না প্লিজ। পুতুল, এত রাতে ছাদে কেন? চল নিচে চল। পুতুল জুলিয়াকে জড়িয়ে ধরে বলে, জানো ও আমাকে বলেছে আমার জন্য খাবার নিয়ে চলে আসবে। তাহলে আসলো না কেন? কেন কেউ পারছে না আমার পরশকে আমার কাছে ফেরত দিতে? আমি মানতে পারছি না। দেখ, এটা পলিটিক্স। আমরা জানিও না আমাদের পরশ জীবিত নাকি। এমন কেন বিচার ব্যবস্থা? আমার মানুষটাকে এভাবে গায়েব করে দিল। এ কেমন আইন, কেমন দেশ? ও তো কেসটা ছেড়েও দিয়েছিল, তারপরেও কেন ওর সাথে এমন হলো? জুলিয়া বলে, শান্ত হবন। শান্ত হব? তুমি জানো বিয়ের পর মেয়েদের সবচেয়ে বড় শান্তি স্বামী। মেয়েরা নিজের জন্য না ভেবে স্বামীর জন্য ভাবে। তোমাকেই দেখে ভাইয়ার কত কেয়ার কর তুমি। যত মান অভিমান ঝগড়া যাই হোক, দিন শেষে ওই বক্ষে মাথা রাখলে নিমিষেই সব ভুলে যাও। আর আমার সারাদিন যেমন কাটুক, রাত হলেই ওই শূন্যতা ঘিরে ধরে। তাকে আমি দুদিন পেয়েছি, ওই দুদিনের স্পর্শ আজও আমার শরীরে লেপ্টে আছে। আমি মানতেই পারছি না আমার পরশ আর ফিরবে না। হঠাৎ কলিং বেল বেজে উঠলেও আমার কলিজা কেঁপে উঠে। মনে হয় দরজার ওপাশে হয়তো আমার মানুষটা আছে। না পাওয়ার বেদনার থেকে পেয়ে হারানোর যন্ত্রণা হয়তো বেশি পোড়ায়। মানুষ মারা গেলে তো কবর থাকে, হঠাৎ মনে ঝড় বইলে কবর দেখে সান্ত্বনা দেয়া যায় নিজেকে। কিন্তু আমি কিভাবে সান্ত্বনা দেব? সুফিয়া বেগম পলাশ সাহেবকে বললেন, পরশকে খুঁজে বের করার কি কোন উপায় নেই? নিজের জীবনের বিনিময়ে হলেও আমি পরশকে খুঁজে নিয়ে আসতাম, স্পর্শ আর পুতুলের জন্য। কিন্তু আমি কোন ক্লু পাচ্ছি না। শেষবার ওকে সাজেক থেকে ৭৫ কিলোমিটার দূরে দেখা গেছে। এরপর আর কোন ক্লু নেই। হয়তো এতদিনে ও আর জীবিত নেই। মেরে ফেললেও তো লাশটা দিবে। নিজের হাতে এত কেস সলভ করে আজ নিজের মেয়ের জামাইয়ের জন্য কিছু করতে পারলাম না। জীবন ভয়ঙ্কর সুন্দর পুতুলের বাবা। আমার মেয়েটা সব পেয়েও আজ নিঃস্ব। কখনো যেন কারো সাথে এমন না হয়। গুম খুন যারা করে তাদের কি পরিবার নেই? কখনো কি তারা ভেবেছে এরপর ওই পরিবার কিভাবে বেঁচে থাকবে? মানুষ মারা গেলে আশা ছেড়ে দেয়া যায় ফিরে না আসার কারণে। আর আমার মেয়েটাকে তো সেই সান্ত্বনাও দিতে পারছি না আমি। সমাপ্তি। লেখকের মন্তব্য। শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা এতদিন ধৈর্য ধরে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আমি এন্ডিংটা এভাবেই রেখেছিলাম। সব পরিণয় সুখের হয় না। জীবন জুড়ে জড়িয়ে থাকে এমন কত শত ব্যথা। আমাদের আশেপাশে কতজন গুমরে গুমরে কাঁদে, অথচ আমরা সেটা টেরই পাই না। ধন্যবাদ।